হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ফ্রি কোর্সে। তো ভাই আমরা গুণগত রসায়ন হচ্ছে 2টা লেকচারের মাধ্যমে সমাধান করে ফেলছিলাম। আজকে থেকে আমরা ফার্স্ট পেপারের 3য় অধ্যায়, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 3টা ক্লাসের মাধ্যমেই এই চ্যাপ্টারটাকে শেষ করে ফেলবো। আচ্ছা, তো দেখি আমরা আজকে কি কি পড়বো। প্রথমে তো আমরা কিছু বেসিক পড়াশোনা করব পর্যায় সারণী, তাই না? প্রথম দিকে তোমরা বেশ কিছু কথা হয়তো জানো, যে ডোবেরানের ত্রয়ী, মেন্ডেলিফের সূত্র, মোসলের কাহিনীগুলা। সো এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য ইম্পর্টেন্ট না, বুঝছো? এগুলা ভার্সিটি পড়াশোনার জন্য আবার গুরুত্বপূর্ণ। আচ্ছা, তবে এখন যদি আমি দেখি, এই আমাদের পেরিওডিক টেবিল, তাই না, সবচেয়ে লেটেস্টটা। এটার মধ্যে আমি কি কি বেসিক শিখতে পারি? প্রথম কথা হচ্ছে পেরিওডিক টেবিলের কি থাকবে বলতো? 7টা আনুভূমিক সারি বা পর্যায় থাকবে, তাই তো? এটা হচ্ছে 1 নম্বরটা, 2, 3, 4, 5, 6, 7 এবং 18টা হচ্ছে খাড়া কলাম থাকবে, যাদেরকে আমরা কি বলি? গ্রুপ বলি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম গ্রুপ, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12, 13, 14, 15, 16, 17 এবং এটা হচ্ছে 18। আচ্ছা, সো মোটামুটি এগুলো আমরা জানি, এবং আমরা অবশ্যই জানি ষষ্ঠ পর্যায়ে তৃতীয় গ্রুপটা আছে। হ্যাঁ, ষষ্ঠ পর্যায়ে তৃতীয় যে গ্রুপটা আছে, এখানে 15টা মৌল একসাথে থাকে, তাদেরকে আমরা কি বলি? ল্যান্থানাইড সারি। এবং সপ্তম পর্যায়ে যে তৃতীয় গ্রুপটা আছে, এখানে আবার 15টা মৌল একসাথে একই ঘরের মধ্যে থাকে, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিনাইড সারি। ওকে, মোটামুটি আমরা এটা বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, একটুকে মোটামুটি কথা। এরপর হচ্ছে কোন পর্যায়ে এবং কোন গ্রুপে কতগুলো করে মৌল থাকে, সেটা যদি আমি একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা পর্যায় দিয়ে আসি। প্রথম পর্যায়ে কতগুলো মৌল দেখো, এখানে হাইড্রোজেন এবং এখানে হচ্ছে হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে মাত্র 2টা মৌল, তাই তো? প্রথম পর্যায়ে মৌল কয়টা? মৌল মাত্র 2টা, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে কয়টা দেখো, এখানে 2টা আর এখানে 6টা, তার মানে 8টা। তৃতীয় পর্যায়ে একই রকম ভাবে 8টা হবে। চতুর্থ পর্যায়ে কতগুলো দেখো, 2, 10 আর 2 12, 12 আর 6 কত হয়? 18। তাহলে চতুর্থ পর্যায়ে কিন্তু 18টা। 15 পর্যায়ে একই রকম 18টা। 16 নম্বর পর্যায়ে দেখো তো, এখানে আছে 2, এই ঘরটা কতগুলো বলো তো? 15টা, তাই তো? তাহলে কত হলো? 17। এখানে হচ্ছে আরো 9টা, তাহলে কত হলো? 26। তারপর এখানে হচ্ছে 6টা, মানে 32। তাহলে এখানে হচ্ছে আমাদের 32টা মৌল, আর এখানেও একই রকম ভাবে সপ্তম পর্যায়ে কিন্তু 32টা। তাহলে সিকোয়েন্সটা দেখো, 2, 8, 8, 18, 18, 32, 32। এটাকে আমরা কি বলি জানো? ম্যাজিক নাম্বার। কেন এটাকে ম্যাজিক নাম্বার বলে আমরা একটু পরে বুঝবো। তাহলে আপাতত জাস্ট তোমরা শব্দটা শিখে রাখো, জেনে রাখো, সেটা কি? ম্যাজিক নাম্বার। ঠিক আছে, 2, 8, 8, 18, 18, 32, 32। আচ্ছা, এবার তুমি চলে যাও উপরের দিকে। উপরের দিকে কতগুলো করে মৌল আছে খেয়াল করে দেখো। আমি এখানে দেখাই। প্রথম গ্রুপে কতগুলো মৌল আছে আমি গুনতে পারতেছি, 7টা। প্রথম গ্রুপে আছে 7টা। দ্বিতীয় গ্রুপে কয়টা দেখো? 6টা, তাই তো? 3 থেকে তুমি যদি 3 যদি বাদ দাও, 4 থেকে 12 পর্যন্ত কয়টা করে মৌল আছে একটু হিসাব করে দেখো তো। 4টা করে মৌল আছে, তাই না? 4টা করে মৌল আছে। 3 নম্বর গ্রুপে কি 4টা মৌল? না। এখানে দেখো স্ক্যান্ডিয়াম, এখানে হচ্ছে ইট্রিয়াম, এখানে 15টা মৌল, এখানে 15টা মৌল। তো 15, 15, 30, 30 আর 2 কত আসবে? 32। একটু মাথায় রাখি। এখানে দেখো আবার আগের মতোই 6টা করে মৌল আছে, আর এখানে আবার 7টা মৌল আছে। ঠিক আছে, কোন গ্রুপে কতগুলো করে মৌল অবশ্যই তোমার জানা থাকা প্রয়োজন। আচ্ছা, এখান থেকে আরো অনেক কিছু বলা যেতে পারে, তো আমরা দেখবো, সমস্যা নেই, আস্তে ধীরে। এবার হচ্ছে পর্যায় সারণীতে কোন মৌল কোথায় অবস্থান করে আমি যদি জানতে চাই, এর মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি বলতো? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ইলেকট্রন বিন্যাস, বুঝতে পারছো? আচ্ছা, কিরকম ভাবে জিনিসটা? আমি ইলেকট্রন বিন্যাস করে কোন মৌলের পর্যায় সংখ্যা বের করতে পারবো, গ্রুপ সংখ্যাও বের করতে পারবো। সো প্রথমে যদি আমি আসি পর্যায় সংখ্যা নির্ণয়। পর্যায় সংখ্যা নির্ণয়, তাহলে মাথায় রাখবা ইলেকট্রন বিন্যাস আমি সর্ববহিষ্ঠ যে শক্তি স্তরটা পাবো, তাই না, সবচেয়ে বড় যে এনটা পাওয়া যায়, সেটাই হচ্ছে ওই মৌলের পর্যায়। ওকে, ইলেকট্রন বিন্যাসে যে আমি সর্বশেষ শক্তি স্তরটা পাবো, সর্বশেষ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথ,
সেটাই, এমন না যে ইলেকট্রন বিন্যাস করে দেখলাম সর্বশেষ ইলেকট্রনটা যেখানে গেল সেইটা, এরকম না কিন্তু। আমি ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বড় যে কক্ষপথটা পাবো সেটাই হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা, তাই না? যেমন ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমি এখানে পটাশিয়াম দিয়ে বুঝাই। পটাশিয়ামে কয়টা ইলেকট্রন বলো? 19টা। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, তাই তো? আচ্ছা, পটাশিয়াম না নিয়ে যদি আমি তাহলে ভালো আসেন কি স্ক্যান্ডিয়ামটা নেই, স্ক্যান্ডিয়ামটা নেই, তাহলে কি আসবে বলো? 4s2 3d1। তাহলে দেখো তো সবার শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? সবচেয়ে শেষ ইলেকট্রনটা গেছে হচ্ছে 3d এর মধ্যে। তাহলে বলো এটাই কি তার পর্যায় সংখ্যা? নো। সবার শেষ ইলেকট্রন কোথায় গেছে সেটা ডাজেন্ট ম্যাটার। আমি দেখবো হচ্ছে সবচেয়ে বড় এন কোনটা, এইটা, তাই না? সবচেয়ে বড় এন তো 4 নাম্বারটা, নাকি? তো আমাদের পর্যায় সংখ্যা কত আসবে? 4। ওকে, পর্যায় সংখ্যা কিন্তু 4 আসবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে 2টা। সো কতগুলো ইলেকট্রন গেল ডাজেন্ট ম্যাটার, কোথায় গেল সেটা ম্যাটার করে, তাই না? তাহলে এটা পর্যায় সংখ্যা হচ্ছে 4। এভাবে আমরা নির্ণয় করতে পারি। এগুলো তোমরা আগে থেকে জানো, জাস্ট আমি একটু রিভাইন্ড করে দিচ্ছি। এবার হচ্ছে গ্রুপ সংখ্যা নির্ণয়। গ্রুপ সংখ্যা নির্ণয় খেয়াল করে দেখো, এখন এটার মধ্যে আমাদের বলতে পারো হচ্ছে 4 ধরনের নিয়ম আছে। ওকে, এখানে আমি দেখবো কি সর্বশেষ ইলেকট্রনটা। পর্যায় সংখ্যা নির্ণয় করার জন্য সর্বশেষ ইলেকট্রন ডাজেন্ট ম্যাটার, সর্বশেষ শক্তি স্তর ম্যাটার করে। বাট গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা অবশ্যই অবশ্যই অনেক বেশি ক্রুশাল। ঠিক আছে, তার মানে এখানে আমি কি লিখবো? সর্বশেষ ইলেকট্রন কোথায় যায় সেটা আমি কনসিডার করব। সর্বশেষ শক্তি স্তর এখানে কিন্তু একদমই ম্যাটার করে না। ঠিক আছে, আচ্ছা দেখার চেষ্টা করি। যদি আমাদের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায়, যদি এস অরবিটালে যায় তাহলে কি হবে বলতো? সেই ক্ষেত্রে এস এর মধ্যে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। ওকে, এস এর মধ্যে আমাদের একটা ইলেকট্রন থাকতে পারে অথবা 2টা ইলেকট্রন থাকতে পারে, যতগুলা থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। আচ্ছা, একটা এক্সাম্পল নেই, চলো আমরা একটা এক্সাম্পল নিই। লেটস সে আমি এখানে আগের ওই পটাশিয়ামের কথাই বলি। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, 3 তে যাবে না, 4s এ যাবে, তাই তো? রাইট, আমরা ইলেকট্রন বিন্যাস কিন্তু করা শিখছি। তাহলে দেখো তো এখানে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল বলতো? নিশ্চয়ই 4s এ আসছে, তাই তো? তাহলে এস এ আসলে মানে কি? এস এ যতগুলো ইলেকট্রন সেটাই তার গ্রুপ সংখ্যা। তাহলে ওর জন্য গ্রুপ সংখ্যা কত আসবে বলতো? 1। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি এমন হয় আমাদের ইলেকট্রনটা গেল হচ্ছে পি অরবিটালে, যদি এরকম হয় সর্বশেষ ইলেকট্রনটা যাবে হচ্ছে পি অরবিটালে, ওকে, তখন কি হবে? তখন মনে রাখতে হবে পি এর মধ্যে যতগুলা ইলেকট্রন তার সাথে আমি অবশ্যই এস যোগ দিব, এবং তারও সাথে হচ্ছে আবার 10 যোগ দিতে হবে। তার মানে এস এর ইলেকট্রন নর্মালি এখানে 2টাই থাকবে, তার সাথে আমি পি এর ইলেকট্রন যোগ দিব, 1টা থেকে 6টা যে কোনো সংখ্যক হইতে পারে, তার সাথে আবার আমি 10 যোগ দিব। ঠিক আছে, তার সাথে আমি আবার 10 যোগ দিব। ঠিক আছে, কেন 10 যোগ দেওয়া লাগে? তুমি যদি এখানে ফিগারটা দেখো, আমি যদি এখানে আসতে চাই তাহলে মাঝখানে 10টা ঘর আমাকে অতিক্রম করতে হবে, তাই না? 10টা ঘর আমাকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখন যদি আমি এখান থেকে তোমাকে কোনো এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, ধরো আমি এখানে তোমাকে কি বললাম? ক্লোরিন। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p5, তাই না? এরকম বিষয়টা। তাহলে দেখো তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেল? এই পিতে গেল, তাই তো? সর্বশেষের ইলেকট্রনটা কোথায় গেছে? পিতে। তাহলে আমি পি এর মধ্যে যে 5টা ইলেকট্রন আছে তার মধ্যে বা তার সাথে ওই একই শক্তি স্তরে যে এসটা আছে সেই এস এর ইলেকট্রন আমি যোগ দিব। কি বললাম? যেই পিতে গেল সেই শক্তি স্তরে এস এর ইলেকট্রন আমি যোগ দিব, সাথে আবার 10 যোগ করে দিব। ঠিক আছে, সাথে আবার কত যোগ দিব? 10 যোগ করব। তাহলে 2 5 10 কত আসলো? 17, তাই না? তাহলে বলো ক্লোরিন কোন গ্রুপে আছে বলো তো? 17 নাম্বার গ্রুপে আছে। বুঝা গেল? আচ্ছা, এরপর আসো, যদি আমি এভাবে বলি, যদি এরকম হয় সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গেছে, ডি অরবিটালে যদি যায় তাহলে আমি কি করব? তাহলে মাথায় রাখতে হবে আমি যেই ডিতে গেল সেই ডি এর ইলেকট্রন নিব এবং তার পরের এসটা নিব, সাথে এস কিন্তু আমি নিব না। ঠিক আছে, তাহলে যেই ডিতে গেল সেই ডি এর ইলেকট্রন নিব,
তাই তো? সেই ডি এর আমি ইলেকট্রন নিব, এখানে 1টা থেকে 10টা যে কোনো সংখ্যক থাকতে পারে, এবং তারপরে যে এসটা আছে সেই এস এর ইলেকট্রন আমি দেখব, 1টা থেকে 2টা যে কোনো সংখ্যক থাকতে পারে, আগের এসটা না, ঠিক আছে, পরের এসটা দেখব, ঠিক আছে। এই দুটাকে আমি কি করব, যোগ করব। আচ্ছা, যেমন ধরো আমি যদি এখান থেকে বলার চেষ্টা করি, আমি যদি এখান থেকে যদি বলার চেষ্টা করি, স্ক্যান্ডিয়ামটা বলি না, আচ্ছা খেয়াল করি, ছোট করে নিয়ে না, স্ক্যান্ডিয়ামে দেখো তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে, 3D তে গেছে, তাই তো? তার মানে ডি এর ইলেকট্রন নিব এবং তারপরে যে এসটা আছে তার ইলেকট্রন নিব। 3 নম্বর শক্তি স্তরে যে এস আছে তার ইলেকট্রন কিন্তু আমি নিব না, যেই ডি তে নিচ্ছি তারপরে এস এর সাথে আমি যোগ করব, ঠিক আছে। তাহলে 2 আর 1 কত আসবে, 3। তাহলে স্ক্যান্ডিয়াম কত নাম্বার গ্রুপে আছে বলো, 3 নাম্বার গ্রুপে আছে। আর লাস্টে হচ্ছে যদি আমাদের শেষ ইলেকট্রনটা এফ অরবিটালে যায়, যদি শেষ ইলেকট্রনটা এফ অরবিটালে যায়, তাহলে মাথায় রাখতে হবে কোনো যোগময়ের কোনো কাহিনী নাই, সরাসরি সেটা কত নাম্বার গ্রুপে আছে বলতো, 3 নাম্বার গ্রুপ। ওকে, সরাসরি সেটা কোথায় আছে, 3 নং গ্রুপে আছে, শেষ। ওকে, একদম সোজা কথা। আচ্ছা, তাহলে এখানে আমি আর কি ইনফরমেশন পড়তে পারি, একটু তো আমরা আগে থেকে জানি, তাই না? এগুলো তো মনে হয় আগের পড়া, তাই তো, বোরিং পড়া। এখানে আমাদের আরো শিখতে হবে, সেটা হচ্ছে যদি সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায়, তাহলে তাদের সেই সব মৌলকে আমরা কি বলি, এস ব্লক মৌল বলবো, ঠিক আছে, এস ব্লক মৌল। যদি পি অরবিটালে যায় তাদেরকে আমরা কি বলবো বলতো, পি ব্লক মৌল বলবো। যদি ডি অরবিটালে যায় তাদেরকে আমরা কি বলবো, ডি ব্লক মৌল বলবো। আর এফ অরবিটালে গেলে তাদেরকে আমরা কি বলবো, এফ ব্লক মৌল বলবো, ঠিক আছে, এফ ব্লক মৌল। বুঝতে পারছো? তো আমি যদি এখান থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তো এখান থেকে কিন্তু বোঝানো সম্ভব। তার আগে আমি এটা একটু কপি করে নিই। তাহলে খেয়াল করে দেখো আমরা কি পড়লাম, আমরা এখানে পড়লাম হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এগুলো যদি আমি পর্যায় সারণী থেকে দেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো বাম দিকে আমি যাদেরকে দেখতে পারতেছি এদের সবার ইলেকট্রনটা কোথায় যাবে বলতো, এস অরবিটালে যাবে। কেমনে বুঝলাম এটা, আমি যদি এদের কমন ইলেকট্রন বিন্যাস করে দেখি, সাধারণ যদি আমি ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে দেখবো কি এই গ্রুপের মধ্যে যারা আছে, গ্রুপ 1-এ যারা আছে তাদের সবার ইলেকট্রন বিন্যাস কত আসবে বলতো, NS1। তাহলে প্রথম n তো পর্যায় সংখ্যা, রাইট? তাহলে এটা হচ্ছে 1s1 হাইড্রোজেন, লিথিয়াম হবে 2s1, সর্বশেষটা কথা বলতেছি, সোডিয়াম 3s1, পটাশিয়াম 4s1, 5s1, 6s1, 7s1। গ্রুপ 2 এর জন্য কি আসবে বলতো, NS2, তাই তো? তাহলে বেরিলিয়াম হচ্ছে 2s2, 1s2 কোথায় বলতো, 1s2 এইখানে, 1s2 কিন্তু এইখানে, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা ব্যতিক্রম। নরমালি 1 আর 2 নাম্বার গ্রুপকে আমরা এস ব্লক বলি, তবে এখানে ব্যতিক্রমটা কি বলতো, হিলিয়াম। হিলিয়াম কেন ব্যতিক্রম হলো, কারণ ওর ইলেকট্রন বিন্যাস কি আসবে বলতো, 1s2, সেটা কিন্তু ওর সাথে মিলে যায়, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো বেরিলিয়াম কত আসবে, 2s2, ম্যাগনেসিয়াম 3s2, তাই তো, ক্যালসিয়াম 4s2, 5s2, 6s2, 7s2। তারপরে যাদের ইলেকট্রন গুলো এস অরবিটালে গেল তাদেরকে আমরা কি বলবো বলতো, তাদেরকে আমরা বলবো হচ্ছে এস ব্লক মৌল, তাই তো? তাদেরকে আমরা কি বলবো এখানে, এস ব্লক মৌল। তাহলে বলো এস ব্লক মৌল কতগুলো হইলো, গ্রুপ 1-এ আছে 7টা, গ্রুপ 2 আছে 6টা, এবং গ্রুপ 18তে আমি এখানে একটা ব্যতিক্রম পাইলাম, সেটা হচ্ছে একটা। তাহলে 6, 7, 1, তাই তো, 6, 7, 1 মিলে কত আসবে, 14। তাহলে এস ব্লক মৌল কয়টা আসলো বলতো, 14টা আসলো। চলে আসে পি ব্লকের মধ্যে, তুমি ডান দিকে যাদেরকে দেখতে পারতেছো এরা সবাই হচ্ছে পি ব্লক মৌল। এখানে যেই মৌলগুলোকে তুমি দেখতে পারতেছো এদের সবাইকে আমরা কি বলবো বলতো, পি ব্লক মৌল বলবো। কেন, কারণ তুমি যদি এখানে ইলেকট্রন বিন্যাস করে দেখো, তাহলে দেখো এই যে 13 নম্বর গ্রুপ, এদের ইলেকট্রন বিন্যাসটা কি আসে, NS2 NP1, বুঝতে পারছো? তাহলে এস এ 2টা, পি এ 1টা, 10 যোগ করো 13। 14 নম্বর গ্রুপের জন্য কি আসবে, NS2 NP2, 15 নম্বর গ্রুপের জন্য NS2 NP3, 16 নম্বর গ্রুপের জন্য NS2 NP4, 17 নম্বর গ্রুপের জন্য NS2 NP5, আর 18 নম্বর গ্রুপের জন্য কি আসবে বলতো, NS2 NP6। অষ্টক পূর্ণ অবস্থা থাকে, এই জন্য এরা নিষ্ক্রিয় হয়, তাই না? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখান থেকে একটু কিন্তু বুঝতে পারলাম, ঠিক আছে। ওকে, যেহেতু এখানে শেষ ইলেকট্রনটা পি অরবিটাল আসলো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, পি ব্লক মৌল বলতে পারি, তাই তো, পি ব্লক। কতগুলো এরকম মৌল আছে দেখো তো, এই বরাবর 6টা পর্যায়, এই বরাবর 6টা গ্রুপ, তাহলে 6, 6, 36, 6, 6,
34। আমি কিন্তু হিলিয়ামকে কনসিডার করব না, আগে এস ব্লকের মতো চলে গেছে। মাঝে তুমি যাদেরকে দেখতে পারতেছো, মাঝে তুমি যাদেরকে এখানে পাবা, এদের সবার শেষ ইলেকট্রনটা কোথায় যাবে? ডি অরবিটালে যাবে। কেন যাবে একটু খেয়াল করে দেখো, এখানে যারা আছে এই যে স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম, স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম, এদের ইলেকট্রন বিন্যাসটা কি জানো? এটা হচ্ছে আমাদের n-1d, মানে আগের ডি পরের এস, তাই তো? আগের ডি পরের এস, এসে হচ্ছে দুইটা ইলেকট্রন, ডিতে কিন্তু একটা ইলেকট্রন। বুঝতে পারছো? এই দুটা বাদে কিন্তু, হ্যাঁ এই দুটা ঘর বাদে, কারণ এখানে 15টা মৌল আছে, এখানে আবার ইলেকট্রনটা এফ অরবিটালে যায়, একটু পরে বলতেছি। গ্রুপ নাম্বার এটা যেটা আছে 4 নম্বর গ্রুপ, এখানে বিষয়টা কি হয় দেখো তো, এখানে মিল হচ্ছে n-1, ডি এর মধ্যে দুইটা, এস এর মধ্যে দুইটা। 5 নম্বর গ্রুপে দেখো, ডি এর মধ্যে 3টা, এস এর মধ্যে 2টা। এই যে গ্রুপটা আছে, এই গ্রুপে কিন্তু অবশ্যই কি ছিল? একটা ব্যতিক্রম ছিল না? অর্ধপূর্ণ কাঠামো। সেখানে হচ্ছে আমাদের ডি এর মধ্যে 5টা হয়ে যায় 4টার বদলে, এস এর মধ্যে 1টা হয়ে যায়, তাই তো? এখানে কিন্তু একটা ব্যতিক্রম ছিল। মনে রাখবো এখানে কিন্তু শুধুমাত্র ক্রোমিয়ামটাই ব্যতিক্রম না, ক্রোমিয়ামের সাথে তার নিচে যে মলিবডেন আছে, তারপর ধরো তোমার ওলফ্রামটা আছে এবং সিবর্জিয়াম আছে, এগুলো সবাই কিন্তু ব্যতিক্রম হয়। ওকে, তারপর ধরো তুমি আবার পরেরটা যাও, এটা আবার স্বাভাবিক হয়ে যায়, n-1 ডি, এটা হচ্ছে d5 ns2, আয়রন এটাও স্বাভাবিক নরমাল যেরকম হওয়া উচিত, কোবাল্ট d7 ns2, নিকেল d8 ns2। কপার আবার কি ব্যতিক্রম ছিল, তাই তো? কপারে কিন্তু আবার ব্যতিক্রম ছিল, তার মানে এখানে কি হয়ে যায়? এখানে কিন্তু 10 হয়ে যায়, পূর্ণ কাঠামো, স্থিতিশীল কাঠামো করার জন্য। আর সরি, এটা ns1 হয়ে যাবে, তাই তো? 11টা। আর এখানে কি দেখো, এখানে কিন্তু আবার নরমাল n-1 d10 ns2। ঠিক আছে, কথা কি বোঝা গেছে না? যেহেতু দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এসে আসার পর আউফবাউ নীতি অনুযায়ী এসে আসার পর ডিতে আসে, সর্বশেষ ইলেকট্রন যেহেতু এখানে ডিতে গেল, তো এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে হচ্ছে ডি ব্লক মৌল। এরা কি হয়ে যাবে বলো তো? ডি ব্লক মৌল। ওকে, বোঝা গেল? ডি ব্লক মৌল কতগুলা তুমি এখন ঘর গুনো তো, এই বরাবর 4টা পর্যায়, খাড়া বরাবর হচ্ছে 10টা গ্রুপ, তাই তো? তাহলে 4 10 40 আসা উচিত, তাই না? 4 10 40 আসা উচিত। বাট এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমি তো এই দুটা ঘর বাদ দিছিলাম, তাই না? তাহলে এখান থেকে তুমি 2টা বাদ দাও, তাহলে আসলো হচ্ছে 38, তাই না? 2টা বাদ দিবা, তাহলে আসলো হচ্ছে 38। আবার এখানেও ঝামেলা আছে, আমি যে 2টা ঘর বাদ দিলাম, 15 15 30টাকে মৌল যে বাদ দিলাম, এই বাদ দেওয়াটা আমাদের ঠিক হয় নাই, বাদ দেওয়াটা ভুল হয়েছে। কেন? কারণ এই যে আমাদের যে ল্যান্থানাম মৌলটা আছে, পারমাণবিক সংখ্যা 57, ওর ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যাবে জানো? ওর শেষ ইলেকট্রনটা যাবে হচ্ছে 5d তে, ইলেকট্রন বিন্যাস আমি কি পাবো? 5d1 পাবো। ঠিক আছে, তাহলে ও কিন্তু এ ব্লক বা অন্য কোনো মৌল না, ডি ব্লক মৌল। আবার তুমি যদি এখানে অ্যাক্টিনিয়ামের কথা বলো, পারমাণবিক সংখ্যা 89, তাহলে ওর জন্য একই রকম ব্যাখ্যা, 6d তে শেষ ইলেকট্রনটা আসে। থোরিয়ামের জন্য একই রকমের ব্যাখ্যা, 6d তে ইলেকট্রনটা আসে, 61 যথাক্রমে 61 এবং 62। তাহলে এই 3টা মৌল কিন্তু আলটিমেটলি ডি ব্লক মৌলই হয়ে যায়। তার মানে এখানে আমি কত যোগ দিব? 3 যোগ দিয়ে দিব, আলটিমেটলি কত আসবে? 41 বোঝা গেল? আচ্ছা, তাহলে বলো তো, আমি যদি এই দুটা ঘর চিন্তা করি, এদের শেষ ইলেকট্রনটা কোথায় যাবে বলো? এফ অরবিটালে। তাহলে এই বরাবর 15, এই বরাবর 15, তাই না? এরকম তো হওয়া উচিত ছিল। এদেরকে কেন আমি আলাদা করছি বলতো? এরা সবাই হচ্ছে একই বক্সের ভিতরে আছে। কেন? কারণ সবার ইলেকট্রন হচ্ছে এখানে এফ এ যাচ্ছে, ডি তে যাচ্ছে না। এজন্য আমি তাদেরকে কি করলাম? একসাথে জোড়া বাঁধাই দিলাম। তো এদেরকে আমরা কি বলবো বলো? ওদেরকে আমরা বলবো হচ্ছে এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। রাইট? দেখো, ষষ্ঠ পর্যায়ের এফ ব্লক মৌল গ্রুপ 3 এ আছে, সপ্তম পর্যায়ের এফ ব্লক মৌল কিন্তু গ্রুপ 3 এ আছে। সো এটা কিন্তু আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, এটা কিন্তু সবাই কোথায় থাকবে? গ্রুপ 3 এ থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলো তো, এখানে কি 15টা ল্যান্থানাইড মৌল, তারপর হচ্ছে 15টা অ্যাক্টিনাইড মৌল, তাহলে 30টা কি এফ ব্লক মৌল হবে? না। এখানে আমি একটা এবং এখানে 2টা আমি বাদ দিয়েছিলাম, তার মানে সর্বমোট আমি 3টা বাদ দিয়েছিলাম। কত আসলো দেখো? 27। ওকে, তাহলে এখানে এফ ব্লক মূল্য কয়টা? 27টা। তাহলে দেখো পুরো বিষয়টা কি আসলো? এস ব্লক আসলো হচ্ছে 14টা, আমি একটু মার্ক করে দিচ্ছি আবার। এস ব্লক মৌল আসে 14টা, হ্যাঁ। পি ব্লক মৌল আসে 36টা, ডি ব্লক মৌল আসে হচ্ছে 41টা এবং এফ ব্লক মৌল আসে হচ্ছে 27টা। ঠিক আছে, মাথায় থাকবে, এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এগুলো মোটামুটি বুঝলাম। এখন এখান থেকে আরেকটা কথা আমাদের জানতে হবে, আমি যদি প্রশ্নগুলো সমাধান করতে চাই,
তাহলে আমাদের আরেকটা কথা একটু জানতে হবে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে গ্রুপ সংখ্যাগুলা। হ্যাঁ, এই যে গ্রুপ সংখ্যাগুলা আমি তো এখানে দেখাই পেয়েছি, তাই না? বাট দেখো, আগের পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে আমরা গ্রুপকে প্রথমে দুইটা সাব গ্রুপে ভাগ করে নিই, যথাক্রমে এ এবং বি। এখানে আমি 18টা গ্রুপ তোমাকে দেখাইছি, এই 18টা গ্রুপকে আবার দুইটা সাব গ্রুপে ভাগ করা যায়, এ এবং বি। মাথায় রাখবো, হ্যাঁ, একটা কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে এ সাব গ্রুপে সবসময় হচ্ছে এস এবং পি ব্লক মৌল থাকবে, এস এবং পি ব্লক মৌল থাকবে। এবং বি সাব গ্রুপে ডি এবং এফ ব্লক মৌল থাকবে, ডি এবং এফ ব্লক মৌল থাকবে, তাই তো? তাহলে এই ব্লকগুলো বোঝানোর জন্য এটা আমি আগে বলি নাই, বুঝে গেলে এখন বোঝাটা সিম্পল আর কি। তাহলে চিন্তা করে দেখো তো, এখন তুমি একটু মাথা খাটাও, তাহলে ওয়ানটা কি হবে বলো তো? এস ব্লক মৌল, তাহলে 1 এ রোমান হরফ দিয়ে আমি লিখবো, তাই তো? 2 নাম্বারটা কি আসবে? 2a, তাই না? তারপরে এগুলো তো ডি ব্লক, বাদ দাও। এটা কত আসবে বলো তো? 3a, এটা 4a, 15টা আসবে কি 5a, 16টা আসবে হচ্ছে 6a, 17 আসবে হচ্ছে 7a, আর 18 আসবে কি 8a। এটা অনেক সময় 0 বলা হয়, বাট 8aও কিন্তু বলা যায়, 8aও বলা যায়, বুঝছো? এইবার তুমি আসো হচ্ছে ডি এবং এফ। এখানে ঝামেলা আছে, এখানে দেখো তো, আমরা 1b 2b কাকে বলবো জানো? যথাক্রমে 11 এবং 12কে। 11কে বলা হচ্ছে 1b, 12কে বলা হবে হচ্ছে 2b। কেন? কারণ আমরা মেইনলি 11 এবং 12 নম্বর গ্রুপের ক্ষেত্রে এস এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটাকে কনসিডার করি। 11 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখছিলাম, তাই না? ওই যে n-1 d10 ns1, এই জন্য এটা কি হয়ে গেল 1b। 12 নম্বর গ্রুপের ক্ষেত্রে কি দেখছিলাম? n-1 d10 ns2, এই জন্য সেটা 2b। ওকে, তাহলে 1 2 হয়ে গেল। এবার তুমি 3 নাম্বার আসো, এটা 3 নাম্বারটা হয়ে যাবে 3b, 4 নাম্বারটা হয়ে যাবে 4b। মানে মেলানোর জন্য এই কাজটা করা হয়েছে, বুঝছো? তুমি বলতে পারতো ভাই এখানে তো আমি দেখতেছি এস এর মধ্যে 2টা, এখানে একটা, তাহলে এদেরকে কেন আমি বলতে পারি না? আসলে মেলানোর জন্য, বিষয়টাকে ম্যাচ করার জন্য এসব বলা হয়েছে, তাই না? 3 এর সাথে 3 ম্যাচ করলাম, 4 এর সাথে 4, এজন্য আর কি আমরা প্রথমে ওই ঝামেলাটা করে নিছি, বোঝা গেল? ওকে, তারপর দেখো 8 9 10 এদেরকে আমরা একসাথে কি বলি? 8b বলি, অথবা শুধুমাত্র 8 বলি। তুমি যদি এখানে 8a না বলে যদি 0 বলতা, তাহলে এটাকে আমি সরাসরি 8 বলতাম, বোঝা গেল? তাহলে আলটিমেটলি এখানে আমি দুইটা সাব গ্রুপে 8টা করে এখানে গ্রুপ পাচ্ছি। এই বরাবর এ সাব গ্রুপের মধ্যে 8টা গ্রুপ, তারপর বি সাব গ্রুপের মধ্যে দেখো 8টা গ্রুপ, এখানে 3টে মিলে আমি একটা গ্রুপকে কনসিডার করতেছি। ওকে, আমার কথা কি বুঝছো? আচ্ছা, হয়ে গেছে কিন্তু। এবার চলে আসো হচ্ছে পরবর্তী টপিকের দিকে যাই। সেটা কি? সেটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু মোটামুটি আমাদের হয়ে গেছে, তাই না? আমি জাস্ট একটু তোমাদের ফরম্যাটটা লিখে দিব আর কি, এবং কিছু ব্যতিক্রম আমরা দেখার চেষ্টা করব। ব্যতিক্রম অলরেডি বলে ফেলছি, তোমরা আগে থেকে জানো, এখানে জাস্ট আমি একটু আলাদা করে নোট ডাউন করে দিব। আচ্ছা, সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা গ্রুপ ওয়াইজ দেখব, মানে ব্লক ওয়াইজ দেখবো আর কি। এস ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয় বলতো? ns1 থেকে 2, তাই তো? মানে সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটালটা থাকবে, তার মধ্যে একটা বা দুইটা ইলেকট্রন থাকবে। পি ব্লকের ক্ষেত্রে কি হবে? সেখানে হচ্ছে আমাদের ns2 np 1 থেকে 6। তারপর দেখো ডি ব্লকের ক্ষেত্রে কি হবে? সবার বাহিরের s, এটার মধ্যে একটা বা দুইটা ইলেকট্রন, তার আগের ডি, এটার মধ্যে একটা থেকে 10টা ইলেকট্রন থাকতে পারে। আর এফ ব্লকের জন্য সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে বলো? সবার বাইরে থাকবে আমাদের এস, তাই তো? সবার বাইরে এস থাকবে, এটার মধ্যে একটা থেকে দুইটা ইলেকট্রন থাকতে পারে। তারপর থাকবে হচ্ছে কি তার ভেতরের ডি, এটার মধ্যে একটা থেকে 10টা ইলেকট্রন থাকবে। তারপর থাকবে হচ্ছে আমাদের তার ভেতরের এফ, এটার মধ্যে মানে এটার মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এখানে আমি একটু ভুল করছি। হ্যাঁ, কি ভুল? নর্মালি দেখা যায় কি এফ ব্লক মৌলের ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রন নাও থাকতে পারে, আবার থাকলেও কিন্তু একটা বা দুইটা ইলেকট্রন থাকতে পারে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? বাট হ্যাঁ, এটা হচ্ছে আর কি এফ ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে কমনলি দেখা যায়। আমরা কিন্তু ওই ইলেকট্রন বিন্যাস গুলো করবো না, পরীক্ষায় আসে না, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কমন ইলেকট্রন বিন্যাস গুলো, বোঝা গেল? এগুলো আমরা মোটামুটি হয়তো এখন একটা ধারণা পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো কিছু ব্যতিক্রম দেখি। ব্যতিক্রমের মধ্যে কিন্তু আমরা অলরেডি দুইটা ব্যতিক্রম পড়ছি। একটা কি? একটা হচ্ছে আমাদের গ্রুপ 6। এখানে কি ব্যতিক্রম পড়ছি?
n-1 d4 আর ns2 হওয়া উচিত ছিল, বাট হয় কি n-1 d5 হয়ে যায়, d4 এর জায়গায় d5 হয়ে যায় এবং ns টা 1 হয়ে যায়। এবং গ্রুপ 11 আবার একটা ব্যতিক্রম দেখছি, সেটা কি n-1 d9 ns2 হওয়া উচিত ছিল, বাট এখানে কি হয় d10 হয়ে যায়, ns1 হয়ে যায়। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এছাড়াও কিন্তু আরো বেশ কিছু ব্যতিক্রম তুমি এখান থেকে দেখতে পারবা। হ্যাঁ, এখানে তুমি আরো বেশ কিছু ব্যতিক্রম দেখতে পারবা। কেন ভাই ওই ব্যতিক্রমগুলো কেন আসে? আসলে এই প্রশ্নটা করা খুব একটা লজিক্যাল না। কেন? কারণ মনে রাখবা ভাইয়া, এস ব্লক আর পি ব্লককে আমরা কি বলি বলতো? আদর্শ মৌল, প্রতিনিধি মৌল বলি না, রাইট? কেন? কারণ এরা হচ্ছে সম্পূর্ণভাবে ইলেকট্রন বিন্যাসের প্রচলিত নিয়মগুলো মেনে থাকে, তাই না? ওই যে আউফবাউ নীতি, হুন্ডের নীতি। তাহলে এস ব্লক এবং পি ব্লককে আমরা আউফবাউ হুন দিয়ে ব্যাখ্যা করতে পারি, ডি এবং এফ কে কিন্তু ব্যাখ্যা করাটা যায় না। ব্যাখ্যা করা গেলে তো এই জায়গায় এই ব্যতিক্রমগুলো আসতো না। আসতো কি? এই ব্যতিক্রমগুলো কিন্তু এখানে আসতো না, তাই না? তো দেখা যায় কি, এই যে আমাদের গ্রুপ নাম্বার যে 5টা আছে, তাই না? এটা তো ব্যতিক্রম, ওকে, কোনো সমস্যা নেই, আমরা বুঝছি। এখানে 5 নাম্বার গ্রুপের মধ্যে এই যে নায়োবিয়াম, এটা একটা ব্যতিক্রম চলে আসে, বুঝছো? আবার তুমি এখানে 10 নম্বর গ্রুপের মধ্যে প্লাটিনাম, এটা একটা ব্যতিক্রম চলে আসে। হ্যাঁ, 9 নম্বর গ্রুপের মধ্যে রোডিয়াম, এগুলো ব্যতিক্রম চলে আসে। কেন ব্যতিক্রম আসে? আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে পারি না, ওকে, প্রকৃতির নিয়ম। তো এই ব্যতিক্রমগুলো না জানলেও কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। অনেকে দেখা যায় কি, দেখা যায় হচ্ছে অ্যাডমিশনে আইসে হচ্ছে ব্যতিক্রমগুলো কেন জানি মুখস্থ করা শুরু করে। হ্যাঁ, এগুলো তুমি যদি নাও পড়ো, পারা সম্ভব, হ্যাঁ, ডেলিভার করা সম্ভব, ওকে। তার মানে এখানে আমি লিখে দিই প্লাস কিছু এক্সট্রা ব্যতিক্রম আছে যেগুলা লাগবে না, হ্যাঁ, যা তোমার জানতে হবে না, লাগবে না, ওকে, বোঝা গেল? আচ্ছা, তো মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। এবার দেখি আমরা কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি, পারি কিনা দেখি আগে। যদি কোনো থিওরি প্রয়োজন হয় আমি সাথে সাথে পড়াই দিব, হ্যাঁ। আচ্ছা, কোন মৌলের যোজ্যতা স্তরে, যোজ্যতা স্তর মানে কি? সর্বশেষ স্তর, তাই তো? সর্বশেষ কক্ষপথ বা শক্তি স্তর। কতগুলো ইলেকট্রন আছে বলতো? 6টা ইলেকট্রন আছে। 6টা ইলেকট্রন আছে। কিভাবে থাকতে পারে বলতো? সেটা এরকম ভাবে থাকতে পারে যে একটা মেথডিতে সম্ভব যে এনএস এর মধ্যে 2টা ইলেকট্রন আর এনপির মধ্যে বাকি 4টা ইলেকট্রন, এছাড়া কি সম্ভব আর কোনো মেথড? আর কিন্তু কোনো মেথড সম্ভব না। আচ্ছা, মৌলটি চতুর্থ পর্যায়ে অবস্থিত মানে কি? এন এর মানটা কত? এন এর মানটা হয়ে যাবে 4, তাই না? এন এর মানটা হয়ে গেল 4। তাহলে 4কে তুমি এখানে বসায় দাও, 4কে এখানে বসায় দাও। বসায় দিলে কি আসবে দেখো তো? এখানে আসবে হচ্ছে কি 4s2 4p4, 4s2 4p4। তাহলে তুমি চাইলে আগে এগুলো বসাই দিতে পারো, আগের ইলেকট্রন যতগুলো হয় চাইলে বসাই দিতে পারো। কত আসবে? 1s2। চাইলে এটা আরো সহজে করা যায়, যাই হোক এই থিওরি এখন আমরা পড়ি নাই, করলাম না, হ্যাঁ। 1s2 2s2 2p6, তারপর কি 3s2 3p6 হয়ে গেল না? হয় নাই কিন্তু, কারণ আমাদের এখনো ডি বসানো বাকি, তাই তো? আমাদের ডি বসানো বাকি, তাই তো? 4s এর পর কোথায় যায়? 4p তে যাবে নাকি 3d তে যাবে? নিশ্চয়ই 3d তে যাবে, তাই না? আমরা আউফবাউ নীতি তো শিখছি, তাহলে 3d10, রাইট? এখন চাইলে আমি এখানে ইলেকট্রন সংখ্যা গুণে বসাই দিতে পারি। কতগুলো হইলো বলতো? দেখো এখানে হলো 10 18 18 20 30 34, 34 কার বলো? সেলেনিয়াম, তাই না? সেলেনিয়াম। তাহলে উত্তর কি হবে? সেলেনিয়াম, ওকে, বোঝা গেল বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো আগাই তাহলে। এখন কি বলেছে? চতুর্থ পিরিয়ড, পিরিয়ড মানে কি? পর্যায়, তাই তো? 2a মানে গ্রুপ নাম্বার কত? 2। তাহলে চতুর্থ পর্যায়ে এন এর মান কত আসলো? 4, এবং গ্রুপ নাম্বার 2, তাহলে ns2, এরকম বোঝায় না? ইলেকট্রন বিন্যাস কি? চিন্তা করে দেখো, ns2, তো আমি যদি বলতেছি ns2, এটার মধ্যে তুমি যদি n এর মানটা 4 বসাও, কত আসবে বলো? 4s2, তাই না? কত আসবে এটা? 4s2, রাইট? আগের ঘরগুলো তুমি ফিল আপ করে ফেলো, তাই না? তাহলে কত আসে দেখো, ফিল আপ করে ফেলো। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর তো 4s এ যায়, তারপর 3d তে আসে, তাই না? এরকম বিষয়টা দেখি তো, এটা কার সাথে মিলতেছে বলো তো? এই দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s2, ওকে, হ্যাঁ, কথা কিন্তু ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি এটা আমাদের ক্লিয়ার। চলো তাহলে আমরা আগাই। আচ্ছা দেখো, ইলেকট্রন কনফিগারেশন অফ এন এলিমেন্ট দেওয়া আছে, পজিশন অফ দ্য এলিমেন্ট ইন পিরিয়ডিক টেবল। তাহলে দেখো, প্রথমে যদি আমি পিরিয়ড বের করতে চাই, পর্যায় বের করতে চাই,
সর্ববহিস্থ কক্ষপথ আমি দেখবো 4 নাম্বারটা, তাই তো? 4 নাম্বার কক্ষপথ, এন এর মান এখানে 4, তাহলে কত নম্বর পর্যায়ে আছে বলো? 4 নাম্বার পর্যায়ে আছে। এখানে হচ্ছে প্রথম 3টা 4 নাম্বার পর্যায়ে, তাহলে অপশন নাম্বার ডি বাদ। আচ্ছা, এখন বলো তো শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? 4s এ কি শেষ ইলেকট্রন গেছে? না, 3p এর পর ইলেকট্রন 4s এ যায়, 4s এর পর কিন্তু সেটা 3d তে আসে, তাহলে 3d তে 5টা, আমি কি করব? d এরটা নিব, তারপরে শক্তি স্তরে s এরটা নিব, তাহলে 5 আর 1 কত আসলো? 6 আসলো, তাই তো? 5 আর 1 কিন্তু 6 আসে, তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ পর্যায়। এটা কত আসে বলো তো? চতুর্থ পর্যায়, আমি ইংলিশে লিখে দিতে হবে, হ্যাঁ, 4th পিরিয়ড। এবং কত নম্বর গ্রুপ বলো? 6th গ্রুপ, 6th গ্রুপ। ওকে, দেখো তো 6th গ্রুপ কি বলা আছে? বলা নাই কিন্তু। তাহলে এখন আমরা একটু চালাকি করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, যেহেতু ডি তে গেছে, ডি হলে নিশ্চয়ই বি সাবগ্রুপটা হবে না? বি সাবগ্রুপ হবে, তাহলে এ সাবগ্রুপের কাহিনী বাদ। বি সাবগ্রুপের মধ্যে কোনটা হবে বলো? আমরা তো ওই 11-12 কে কি বলছিলাম? 1b 2b, তাহলে এগুলো বাদ দাও। তাহলে আলটিমেটলি এখানে কত আসবে? যোগফলটা 6, তাহলে এটা নিশ্চয়ই কি আসবে? 6b আসবে না? 6b আসবে, তাই তো? তার মানে 1 আর 2 হলে বাদ দিবা, বি এর ক্ষেত্রে 1 আর 2 হলে বাদ দিবা, সেটা কোথায় যাবে? সেটা যাবে হচ্ছে 11 এবং 12 নাম্বার গ্রুপে। ওই দুটা বাদে তুমি গুণে দেখো, যোগ করে দেখো কত আসে। ধরো এরকম যদি হয়, আচ্ছা মোটামুটি আমরা বুঝছি না, আর না পেঁচাই, হ্যাঁ, তাহলে 6b, তাই তো? 6b আমি তো রোমানে লিখবো, 6b তো আমি রোমানে লিখবো। ওকে, তাহলে আমরা রোমানে লিখবো হচ্ছে 6b। ওকে, 6b, এই যে আছে আমাদের 6b। ওকে, তাহলে উত্তর কি হবে? অপশন নাম্বার সি। আচ্ছা, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বের করার ট্রিক্স কিভাবে বের করা যায় বলো তো? এখানে মেইনলি আমাদের মাথায় রাখতে হবে হচ্ছে ম্যাজিক নাম্বারটা। এই ট্রিক্সটা পারার জন্য আমাদের কি মাথায় রাখতে হবে? ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার না জানলে কিন্তু হবে না, বুঝছো? দুইটা জিনিস লাগবে, দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ম্যাজিক নাম্বার। বলো এবার ম্যাজিক নাম্বার কি ছিল? ম্যাজিক নাম্বার ছিল হচ্ছে এরকম যে 2 8 8 18 18 32 32। কিভাবে কাজ করে আমি তোমাকে এখন দেখানোর চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। ওকে, এটা আমাদের প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্টটা কি? আমাদের যে কোনো একটা গ্রুপ ধরে মুখস্থ করে ফেলতে হবে, যে কোনো একটা গ্রুপ ধরে মৌলগুলোকে মনে রাখতে হবে। কোন গ্রুপটা বেশি কার্যকরী বলতো? গ্রুপ 18। গ্রুপ 18টা বেশি কার্যকরী। কেন বুঝলাম গ্রুপ 18? এটা তোমরা ইলেকট্রন বিন্যাস করেই তুমি দেখতে পারবা, ঠিক আছে? গ্রুপ 18 এর শুরুতে কি আছে বলো? নিশ্চয়ই হিলিয়াম আছে, তাই তো? হিলিয়াম, যে পারমাণবিক সংখ্যা কত? 2, তাই তো? তারপর আমাদের কি আসবে বলতো? হিলিয়ামের পর হচ্ছে আমাদের নিয়ন, তাই না? নিয়ন হচ্ছে 8, তাই তো? আর্গন, আর্গন কত বলতো? আর্গন হচ্ছে 18, তাই তো? তারপর কি ক্রিপ্টন 36, জিনন 54, তাই তো? তারপর হচ্ছে কি রেডন 86, আচ্ছা অর্গানিজম 118। এগুলো আমরা মুখস্থ করা শিখবো, কোনো সমস্যা নাই। ওকে, মোটামুটি আমাদের এই গ্রুপটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি পারমাণবিক সংখ্যা বের করার জন্য আবার আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। এখানে মেইনলি মৌলগুলা গ্রুপের মধ্যে কোনটা কোথায় আছে সেটাও আমাকে একটু জানতে হবে, না জানলে তো হবে না। যেমন আমি যদি তোমাকে বলি টিন, তার পারমাণবিক সংখ্যা কত, তাহলে জানতে হবে না সেটা কোথায় অবস্থিত আছে, এটাও জানতে হবে, তাই তো? তো মেইনলি এখানে আমরা পারমাণবিক সংখ্যা বের করার চেয়ে পারমাণবিক সংখ্যা থেকে কিভাবে আমরা সহজেই গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা বের করতে পারি। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা থেকে সহজেই গ্রুপ ও পর্যায় সংখ্যা ইলেকট্রন বিন্যাস না করেই, ইলেকট্রন বিন্যাস না করে কিভাবে আমরা গ্রুপ এবং পর্যায় এবং পর্যায় সংখ্যা বের করতে পারি। একটু ভালো করে লিখে দিই, সহজেই আমরা পর্যায় ও গ্রুপ সংখ্যা বের করতে পারি, সেটা আমরা দেখবো। হ্যাঁ, কারণ যে কোনো মৌলের জন্য আসলে কি লাগবে, সে মৌলটা কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে, সেটা একটু জানতে হবে। আমরা এই মেথডের মাধ্যমে সেটা জানবো, দেন হচ্ছে আমরা এই মৌলগুলো পরিচয় জানবো, বুঝছো? তাহলে আমরা এখানে কি করবো? দুইটা স্টেপে জানবো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমি যদি তোমাকে যে কোনো একটা র্যান্ডম সংখ্যা দিয়ে দিই, ধরো 87, ধরো হচ্ছে 95, এগুলো কোথায় আছে, তখন তুমি কি করবা? এই দুইটা ইনফরমেশনের মাধ্যমে ম্যাজিক নাম্বার এবং গ্রুপ 18 এগুলোর মাধ্যমে কিন্তু তুমি ফাইন্ড আউট করতে পারবা সেটা কোন নাম্বার গ্রুপে আছে, কোন নাম্বার পর্যায়ে, কোন নাম্বার গ্রুপে আছে। এখানে ইলেকট্রন বিন্যাস করার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এরপর আমরা কিছু সিলেক্টিভ গ্রুপ মুখস্থ করব, দেন সেখান থেকে কিন্তু চাইলেই আমরা মৌলের প্রতীক দেখেই বুঝে ফেলতে পারবো সে কোথায় আছে, তার পারমাণবিক সংখ্যা কত, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো আগে আমরা এটা বোঝার চেষ্টা করি। আমাকে যদি পারমাণবিক সংখ্যাটা দিয়ে দেয়, পারমাণবিক সংখ্যা যদি একটা আমাকে বলে দেয়, দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারবো? ইলেকট্রন বিন্যাস না করেই সহজেই পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো।
আর কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই না, এক্সাম্পল দিলে মনে হয় জিনিসটা আমরা ভালোভাবে বুঝবো। আচ্ছা, তো ধরো হচ্ছে আমরা এখানে আমি এখানে বললাম হচ্ছে 52, পারমাণবিক সংখ্যা 52। কার 52 সেটা কিন্তু আমি জানি না, বুঝছো? কার যে 52 সেটা আমি জানি না, ওটা আমরা পরে জানবো। এখন আপাতত আমরা একটাই দেখি। যদি আমি তোমাকে প্রশ্ন করি 52 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌল সেটা কোন পর্যায়ে কোন গ্রুপে আছে আমাকে একটু বের করে দাও। তুমি কিভাবে করবা? ইলেকট্রন বিন্যাস করবা? করা যায়, অবভিয়াসলি করা যাবে, ঠিক আছে। বাট আমি বলি কি, তোমরা এই মেথডে একটু মাথায় রাখো, মাঝে মাঝে এটা সরাসরি দিয়ে দেয় গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা বলো, ইলেকট্রন বিন্যাস দেখাও না দেখাও তোমার বিষয়। সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে ইগনোর করতে পারি। কিভাবে আমরা হচ্ছে এটা আগাতে পারি, তাই না? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমাদের এখানে 52 কার কাছে বলো তো? 54 কাছে না? 54 কাছে, রাইট? এখন আমাকে বলো 54 কোথায় আছে? পর্যায়ে 1 2 3 4 5, 54 কিন্তু পঞ্চম পর্যায়ে আছে। তার মানে এ মৌলটা নিশ্চয়ই কোন পর্যায়ে থাকবে বলতো? পঞ্চম পর্যায়ে থাকবে। তাহলে ওর পর্যায়টা কত আসলো? 5। পর্যায় কত আসবে? 5। গ্রুপ কত বলো? 54 যদি ভাই 18তে থাকে, 53 কোথায়? 17তে। 52 কোথায় তাহলে হবে বলো? 16তে। তাহলে এটা হবে কত? 16। গ্রুপ কত হবে বলতো? 16। ঠিক আছে, দেখছো আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করা ছাড়াই জাস্ট আমরা এইটার মাধ্যমে এটাকে নির্ণয় করতে পারলাম। এখন ঠিক আছে, তুমি বলতে পারো ভাই ম্যাজিক নাম্বারের প্রয়োগটা কোথায়? ম্যাজিক নাম্বার আপনি ইমপ্লিকেশনটা কোথায় দেখাইছে? এখানে মেনলি আমি এখানে একটা ভুল করছি না, এখানে মেনলি ভুল করছে দেখি আমার মিলাইতে পারতেছিলাম না আসলে কি হলো। খেয়াল করে দেখো, ম্যাজিক নাম্বার প্রয়োগটা কি জানো? এই সবগুলা পারমাণবিক সংখ্যা তুমি যদি ভুলে যাও তাও কিন্তু সমস্যা নাই। তুমি কি করবা? এই 2 এর সাথে 8 যোগ করবা, এটা পেয়ে যাবা 10। 10 এর সাথে 8 যোগ করবা, এটা পেয়ে যাবা 18। 18 এর সাথে 18 যোগ করবা, পেয়ে যাবা 36। 36 এর সাথে 18 যোগ করবা, পেয়ে যাবা 54। 54 এর সাথে হচ্ছে 32 যোগ করবা, পেয়ে যাবা 86। তার সাথে আবার 32 যোগ করবা, হ্যাঁ, পেয়ে যাবে 118। এটা চাইলে অন্য যে কোনো গ্রুপের ক্ষেত্রে প্রযোজ্য। আমি চাইলে এটা গ্রুপ 18তেও নিশ্চয়ই প্রয়োগ করতে পারি, তাই না? তার মানে আমি যদি সবগুলা পারমাণবিক সংখ্যা মনে না রাখি সমস্যা নেই, আমি ম্যাজিক নাম্বার গুলো মনে রাখবো 2 8 8 18 18 32 32। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা নিশ্চয়ই আমরা জানি, তাই না, ছোটবেলা থেকে। তো সেখান থেকে আমি কি করবো বলতো? যেটা যে সিরিয়াল আছে সেই সিরিয়াল আমি যোগ করব। ঠিক আছে, প্রথমটা আমি দিব না, কারণ এই 2 তো এই 2, এর পরেরটার সাথে আমি যোগ করব। 2 এর পরে আমি কি করব? যেহেতু দ্বিতীয় পর্যায়ে যাব সেখান থেকে আমি সেকেন্ডটা নিব, তাহলে আমি 10 পাবো। এরপর যেহেতু আমি তৃতীয় পর্যায়ে যাব তাহলে 3 নাম্বারটা নিব, 18 পাবো। চতুর্থ পর্যায়ে গেলে 4 নাম্বারটা নিব, 18 36 পাবো। এরকম ভাবে আগাইতে পারি। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার ধরো হচ্ছে আমি তোমাকে আরেকটা দেখাই। ধরো লেটস সে আমি তোমাকে বললাম হচ্ছে দেখাই, সহজ একটা দেখাই না। ধরো আমি তোমাকে বললাম হচ্ছে 37। ওকে, ধরো এটা আমি তোমাকে বললাম বি। বি না দিই, কারণ বি তো আমাদের পরিচিত, তাই তো? আচ্ছা, 37 কোথায় আছে যদি আমি একটু দেখার চেষ্টা করি, বলো। এখন তুমি বলতে পারো ভাই 36 তো ক্রিপ্টন, তাই না? 36 কি ক্রিপ্টন না? 36 তো ক্রিপ্টন, তারপর এটাই তো 37, রাইট? তাহলে বলো 36 কোন নাম্বার পর্যায়ে আছে? 1 2 3 4। 37 কি 4 নম্বর পর্যায়ে থাকবে? নো। কেন? কারণ ভাই গ্রুপ 18 পর কিন্তু আবার হচ্ছে পর্যায় শেষ হয়ে যায়, পরবর্তী পর্যায় শুরু হয়। তার মানে বাম দিকে যদি আমি থাকি একই পর্যায়ে থাকবো, ডান দিকে চলে গেলে হচ্ছে নতুন পর্যায় আমার শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রিপ্টন যেহেতু আমাদের হচ্ছে 4 নাম্বার পর্যায়ে, সো এটা কোথায় হবে, কত হবে বলতো? 5 নাম্বার পর্যায়ে হবে। সো পর্যায় নাম্বার 5। ওকে, আচ্ছা, গ্রুপ সংখ্যা কত হবে চিন্তা করে দেখো। ক্রিপ্টন হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 18, এরপর আবার শুরু হয় কি গ্রুপ নাম্বার 1, তাই তো? তাহলে 37 কি হবে? গ্রুপ নাম্বার 1। বুঝতে পারছো? গ্রুপ নাম্বার 1। ওকে, আচ্ছা, এবার চলো আমরা আরেকটা হিসাব করি। 62। 62 62 কত আসবে? 62 কত আসবে দেখার চেষ্টা করি, একটু মাথায় রাখি। 62 তাহলে কার কাছে বলো? 54 কাছে, তাই না? 62 55 হলে হচ্ছে পরবর্তী পর্যায় শুরু হয়ে যাবে, তাই না? তাই তো 55 থেকে 86 পর্যন্ত পুরোটাই হচ্ছে এই পর্যায়। দেখো 1 আর 2 প্রথম পর্যায়, 3 থেকে 10 দ্বিতীয় পর্যায়, এরপরে 11 থেকে 18 তৃতীয় পর্যায়। তাহলে বলতে পারি না 54 পরে যে আছে 55, 55 থেকে 86 কোথায় আছে? ষষ্ঠ পর্যায়। সেটা কোথায় আছে বলতো? পর্যায় নাম্বার 6। পর্যায় নাম্বার 6। এখন গ্রুপ সংখ্যা নির্ণয় করতে গেলে একটা ভেজাল আছে। ভেজালটা কি? আমরা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে কি পড়ছিলাম? ল্যান্থানাইট সারি, অ্যাক্টিনাইট সারি, তাই না? এগুলো কিন্তু আমরা পড়ছিলাম। খেয়াল করে দেখো, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা দেখছিলাম। এখানে দেখো এই যে 15টা মৌল, এদেরকে কি বলি বলতো? ল্যান্থানাইট সারি। এদেরকে আমরা কি বলবো? এদেরকে মেনলি বলা হয় হচ্ছে ল্যান্থানাইট সিরিজ।
আর এর নিচে সপ্তম পর্যায়ে 3 নম্বর গ্রুপে যে 15টা মৌল আছে এদেরকে আমরা কি বলি, অ্যাক্টিনাইড সিরিজ। ওকে, অ্যাক্টিনাইড সিরিজ। এই সিরিজের মধ্যে কে কে আছে আমি একটু উল্লেখ করে দিই। দেখো প্রথমে দেখো ল্যান্থানাইড সিরিজটা শুরুই হবে হচ্ছে ল্যান্থানাম দিয়ে শুরু হবে। তার পারমাণবিক সংখ্যা কত, 57, তাই তো? তুমি চাইলে এইভাবে নির্ণয় করতে পারো। এখানে হচ্ছে জিনন 54, তাই তো? এরপরে হচ্ছে 55 গ্রুপ 1, 56 গ্রুপ 2, 57 গ্রুপ 3, এভাবে চাইলে নির্ণয় করা যায়। ওকে, তুমি যদি এখানে গোনো 15টা গুনলে কি আসবে বলতো, লাস্টে হচ্ছে লুটেশিয়াম আসবে, তাই না? লাস্টে হচ্ছে আমাদের লুটেশিয়াম আসবে। তার সংখ্যাটা কত আসে বলতো, 71, 71। তাহলে 57 থেকে 71 সবাই কিন্তু ষষ্ঠ পর্যায়ে গ্রুপ 3। এখানে কিন্তু একটা ঘর ডানে গেলে একটা ঘর করে বাড়বে এরকম হবে না, কারণ সবাই কোথায় আছে, সবাই কিন্তু এখানে আছে, বুঝছো? এই যে গ্রুপ 3 নাম্বার আছে। তাহলে 57, তাহলে এভাবে চিন্তা করো, 55 গ্রুপ 1, 56 গ্রুপ 2, 57 থেকে 71 সবাই গ্রুপ 3, 58 গ্রুপ 4, এভাবে মনে রাখা যাবে না? আচ্ছা, এবার তুমি পরেরটা আসো, চিন্তা করে দেখো রেডন কত ছিল, 86, তাই তো? তাহলে 27 কি হবে, গ্রুপ 1, 88 গ্রুপ 2, 89 কি হয়ে যাবে, গ্রুপ 3। তাহলে অ্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো, 89। এখান থেকে 15টা হিসাব করো, লাস্টে আসবে কি, লরেনসিয়াম Lr, এটা কত আসে বলো, 103 আসে না? যোগ করে দাও, তাই তো? এখান থেকে তুমি যোগ করো, যোগ করলে কত আসবে, 103 আসে। 14 যোগ করতে হবে, কারণ আমি অলরেডি এটাকে ইনক্লুড করে ফেলছি। মানে মোট 15টাই মৌল, তুমি যোগ করার কাহিনীটা আমি মনে করি তোমার পারবা, তাই না? তোমরা তো এখন অ্যাডমিশন স্টুডেন্ট। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে 89 থেকে 103 সবাই কোথায় আছে, গ্রুপ 3 এ। তাহলে চিন্তা করো, 87 গ্রুপ 1, 88 গ্রুপ 2, 89 থেকে 103 গ্রুপ 3, 104 গ্রুপ 4, 105 গ্রুপ 5। পারা যাবে? আচ্ছা, আমার মনে হয় যেটা তোমাদের পারা যাবে। তাহলে এখানে তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, আমি কোথায় ছিলাম, হ্যাঁ এখানে ছিলাম। এখানে তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, 57 থেকে 71 কোথায় আছে বলো, গ্রুপ 3। ওকে, তারপর হচ্ছে আমাদের 89 থেকে 103 কোথায় আছে বলো, গ্রুপ 4। সরি, এটাও কিন্তু গ্রুপ 3, এটা ষষ্ঠ পর্যায়ে গ্রুপ 3, এটা সপ্তম পর্যায়ে গ্রুপ 3। বলো 62 কোথায় আছে, নিশ্চয়ই এই সিরিজের মধ্যেই আছে, তাই না? তাহলে এটা কিন্তু গ্রুপ 3 হবে। ঠিক আছে, এটা কত হবে বলো, গ্রুপ 3 হবে। তাহলে এখানে কিন্তু গোনাগুনি কোনো বিষয় নাই, ঠিক আছে? গোনাগুনি কিন্তু কোনো বিষয় নাই। তাহলে পারা যাবে না, পারমাণবিক সংখ্যা দিলেই 1 থেকে 118 কোনটা কোন পর্যায়ের কোন গ্রুপে আছে আমি কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা চিন্তা করি, দেখি এগুলো পারি কিনা। দেখো কি বলছে, নিম্নোক্ত পারমাণবিক সংখ্যাগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে এবং তারপর হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান দেখাইতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখাইতে হবে। যদি বলতো ইলেকট্রন বিন্যাস না করে দেখাও, বা শুধুমাত্র একটু বললো পর্যায় সারণীতে অবস্থান দেখো, আমরা কিন্তু দেখাইতে পারতাম, তাই না? বাট এখানে কি বলছে, তুমি ইলেকট্রন বিন্যাস গুলাও করবা। ঠিক আছে, 38, ধরো আমরা 38 কোন মূল্য জানি না, ঠিক আছে, ধরলাম সেটা এ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি জানি না, সমস্যা নাই। এখন তুমি এখানে ইলেকট্রন বিন্যাস করো তো, দেখো তো কি লেখা যায়, 1s2 2s2 2p6, তাই তো? 3s2 3p6, তাই তো? কতগুলো হয়ে গেল বলো তো? হয়ে গেল আমাদের 18টা। এরপর হচ্ছে আমাদের 4s2 20টা, 3d10 হয়ে গেল 30টা, তাই তো? এরপর যাবে হচ্ছে 4p তে, 4p6 36টা। এরপর কোথায় যাবে, 5s এ, 5s2। ওকে, হয়ে গেল কয়টা বলো, 38টা। ওকে, 38-এ কে আছে বলো তো, স্ট্রনশিয়াম আছে না? এটা তো আমাদের মুখস্থ বিদ্যা। ঠিক আছে, আমরা চিন্তা করলাম, এগুলো আমরা পারি না। ওকে, এখন আমাকে বলো তো এটার পর্যায় সংখ্যা কত, গ্রুপ সংখ্যা কত, বের করা যাবে না? চিন্তা করো, পর্যায় কত, গ্রুপ কত, হিসাব করো। দেখো সবচেয়ে বড় এন কোনটা, 5, তাহলে পর্যায় 5। দেখো তো সবার শেষ ইলেকট্রন কোথায় গেল, 5 এর এসে গেল 2টা, সো এখানে গ্রুপ সংখ্যা 2, কাহিনী শেষ। বুঝতে পারছো, কাহিনী শেষ। এখন আমরা চাইলে কিন্তু এই ইলেকট্রন বিন্যাসকে এভাবে লিখতে পারতাম। দেখো খেয়াল করে দেখো, 1s2 কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা, আমি 1s2 না লিখে এখানে চাইলে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে হিলিয়াম লিখতে পারতাম। তাহলে কি বোঝাবে বলতো, এটার মধ্যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আছে, বুঝাইতো না? আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই কি লাভ হয়, তাই না? এটা করে কি লাভ, আমি 1s2 লেখা যে কথা, হিলিয়াম থার্ড ব্র্যাকেটে লেখা তো একই কথা, তাই না? কষ্ট সেম হবে। আচ্ছা দেখি তো আমাদের কষ্ট কি আরো কমান যায় কিনা, এটার মেন উদ্দেশ্য হচ্ছে কষ্ট কমানো। দেখো তো 1s2 2s2 2p6 এটা কি নিয়নের ইলেকট্রন বিন্যাস না? এটা কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস। এখন মনে হচ্ছে যে আমাদের কিছুটা হইলে লাভ হয়েছে। বারবার হচ্ছে 1s2 2s2 2p6 লেখাটা প্যারাদায়ক, আমি সরাসরি কি করলাম, নিয়ন লিখে দিলাম।
রাইট? তাহলে আমাদের কষ্টটা একটু কমবে। আচ্ছা, আরো কি কমানো যায়? দেখো 1:2:2p6, 3:3p6, এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। কষ্ট আরো কমলো, কষ্ট আমাদের আরো কমলো, রাইট? আচ্ছা, আর কি কমানো যায় দেখি তো আমরা, আর কি কমানো যায় কিনা। হ্যাঁ, আরো কিন্তু কমানো যায়। খেয়াল করে দেখো, আর্গন এখানে কত হলো? 18টা ইলেকট্রন, তাই তো? তারপর দেখো এখানে হয়ে গেল আমাদের 20, 30 এবং 36। 36-এ কি আছে বলতো? ক্রিপ্টন। আমি পুরোটাকে কি লিখতে পারি বলতো? ক্রিপ্টন লিখতে পারি। তাহলে ক্রিপ্টন দিয়ে যদি আমি 5s2 লিখি, সেটা দিয়ে কি বোঝাবে বলতো? 38-এর মৌলটাকে বোঝাবে। তো চাইলে আমি এভাবে লিখতে পারি, বাট মনে রাখবো যেহেতু আমাদের রিটেনে ইলেকট্রন বিন্যাসটাকে দেখাইতে বলছে, বলছে কি ইলেকট্রন বিন্যাসটাকে দেখাও, তাহলে এইভাবে না লেখাটা বুদ্ধিমানের কাজ। এইভাবে না লেখাটা, ক্রিপ্টন দিয়ে 5s2, এটা বুদ্ধিমানের কাজ। যদি বলতো ইলেকট্রন বিন্যাস দেখানোর দরকার নাই, তখন তুমি দেখাবা না, না দেখালেও হয়। বুঝতে পারছো? তাই এখানে তুমি পুরোটাই আর কি দেখাও। এবার তুমি আসো হচ্ছে 54 একটু দেখাও দেখি। 54 এটাও ধরলাম আমরা, ধরো হচ্ছে এ তো দিলাম, এটা ডি দিই। 54 থেকে আছে বলতো? জিনন আছে, তাই না? আচ্ছা, ধরো আমরা এগুলো জানি না, তাহলে আবার হচ্ছে আমরা আসলে সেম কাজটাই করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। লেখার সময় কিন্তু সাজায় লিখবো, 3d10। 30টা হয়ে গেল, 36টা, এরপর কোথায়? 38টা। অনেকের এখানে এসে দম শেষ হয়ে যায়, এরপর আমি কোনটা বসাবো না। কিভাবে ছন্দটা বলছিলাম বলো? SS, PS, PS, তাই তো? DPS, DPS। ওকে, তাহলে আমাদের দেখো এখানে DPS হবে। আমরা একটু ড্রাফট করে নিই। DPS হবে। কোন ডিতে যাবে বলো তো? পরবর্তী যে ডিটা আসা পসিবল, পরবর্তী কি 5D আসবে নাকি 4D আসবে? 4 তো ডি নেই, তারপর নিশ্চয়ই এখানে পরবর্তীতে 4D আসবে, তাই না? বুঝতে পারছো? বুঝো কথাগুলো বুঝো। আমরা নর্মালি এই ইলেকট্রন বিন্যাসগুলো করি না। দেখো DPS এভাবে প্রবেশ করেছে, লেখার সময় সিরিয়াল বাই লিখছি। এরপর কি আসবে বলতো? খেয়াল করে দেখো, আরেকবার বলি। 1SS, PS, PS, DPS, ভুল লাগাইছিলাম আর কি। DPS, এরপর আবার কি? আবার DPS। ছন্দ মনে আছে তো? SS, PS, PS, DPS, DPS, দেখো DP জানি। হ্যাঁ, দেখছো, বারবার কনফিউজ হয়ে যায় আমি, দেখো এই যেটা DPS, আর এরপর কি? আবার DPS। কোন ডিতে যাবে বলতো? যে ডি বাকি আছে, 3D হয়ে গেছে, 3D পর কি? 4D, তাই তো? তো 4D তো আমি অবশ্যই 4s4p সাথে লিখবো, তাই না? 4s4p সাথে লিখবো, তাহলে লিখলাম এখানে, ধরো আমি লিখলাম কি? 4D। এখানে যাবে কতগুলা যাবে? এই পর্যন্ত 38টা হয়ে গেছিল, আর 10টা বসায় দাও, হয়ে যাবে 48টা। হয়ে যাবে কয়টা? 48টা। এরপর যাবে পিতে, 4p হয়েছিল, 5p বাকি, তাই না? তাহলে 5p-তে বসাই দিবা কয়টা? 6টা বসাই দাও, কারণ আমাদের 6টা বাকি আছে, তাই তো? 48 হয়ে গেছে, আরো 6টা বাকি, এখানে আমি 6টা বসাই দিলাম, তাই না? এরপর কোথায় যাবে বলতো? এস এ, মানে 6s এ যাবে, যেহেতু ইলেকট্রন নাই আর আমাদের নেওয়ার দরকার নাই। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, আমি নিজে স্টুডেন্ট অবস্থায় এরকম কনফিউজড হইতাম, সো একটু মাথায় রাখবা। ছন্দটা কি? SS, SS, PS, PS। ওকে, তারপর কি? DPS, DPS, ওই এসটা নেওয়ার দরকার হয় নাই, 54 অলরেডি হয়ে গেছে। এবার দেখো গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা বের করো। পর্যায় কত বলো? নিশ্চয়ই 5, সবচেয়ে বড় এন যেটা, সেটা তো আমি দেখতেই পারতেছি। গ্রুপ কত বলো তো? সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে? পিতে গেছে। তাহলে পি যোগ করবা, এস যোগ করবা, সাথে 10 যোগ করবা, 6, 2, 10, কত আসবে? 18। ওকে, পারা যাবে তো? তো আশা করি আমরা এগুলো এখন পারবো। পারা যাবে না? ওকে, কি বলা হয়েছে? এই যে মৌলগুলোর অবস্থান দেখাও, অবস্থান শুধুমাত্র আমাদের দেখাইতে হবে। তাহলে এখন যদি আমি এদের পারমাণবিক সংখ্যা জানি, তাহলে কিন্তু অবস্থান দেখানো খুবই ইজি। এখন বলতে পারো ভাই কোনটার পারমাণবিক সংখ্যা কি? আমি হয়তো পুরোপুরি জানি না। আমি হয়তো লিথিয়াম জানি, হয়তো আমি ক্যালসিয়াম জানি, তাই না? হয়তো আমি এখানে বেরিয়াম জানি, বেরিয়াম হয়তো জানি না, ক্লোরিনটা হয়তো জানি, বাট বাকিগুলো তো জানি না। এখন যদি আমাকে প্লাটিনাম দিত, তাই না? যদি আমাদের বিসমাথ দিত, হ্যাঁ, যদি আমাদের মলিবডেনম দিত, তখন আমি কি করতাম? তখন আসো, তাহলে এই প্রশ্নটা আমি একটু হোল্ড করি। হ্যাঁ, ধরো আমি এটা পারি না, পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা জানলে কেমনে করতে হয় আমরা তো জানি, বাট মৌলের প্রতীক দিয়ে দিচ্ছে, পারমাণবিক সংখ্যা কত আমি তো জানি না। তাহলে দেখি তো আমরা কিভাবে কি করতে পারি, দেখার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখানে দেখো, এটা তাহলে আমি একটা হোল্ড করলাম। এখানে দেখো
সেই প্রবলেমটা কিন্তু নাই। কারণ কি? কারণ হচ্ছে অবশ্যই এখানে পারমাণবিক সংখ্যাগুলো বলে দিচ্ছে, তাই না? পারমাণবিক সংখ্যাগুলো বলে দিচ্ছে, তাহলে এখানে কিন্তু সেই সমস্যাটা নাই। তাহলে এটা কিন্তু খুব সহজেই করা যাবে। আমি একটু করে দিই, দেখো এখানে কি বলা হয়েছে, দেখো এতে কি বলা হয়েছে, ম্যাঙ্গানিজ, তাই তো? এতে কি বলা হলো? ম্যাঙ্গানিজ, রাইট? কত বলছে সংখ্যাটা? 25, তাই না? আমরা কি বলছিলাম, আমরা পারমাণবিক, এই যে আমরা হচ্ছে গ্রুপ 18টা এবং ম্যাজিক নাম্বার মনে রাখছিলাম, সেখান থেকে আমরা হিসাব করতে পারি। অথবা ম্যাঙ্গানিজ যেহেতু ছোট, এটা কিন্তু খুব ইজিলি আমাদের হিসাব করা সম্ভব। তাও হচ্ছে আমরা যেভাবে শিখছি সেভাবে একটু হিসাব করার চেষ্টা করি। আমরা কি শিখছিলাম বলতো? হিলিয়াম 2, তারপর 8 যোগ করতাম, নিয়ন আসতো কত? 10, তারপর আবার 8 যোগ করতাম, আর্গন আসতো কত? 18, তাই না? তারপর হচ্ছে আমরা কি হিসাব করতাম মূলত? ক্রিপ্টন 36, জিনন 54, রেডন 86 এবং অর্গানিজম 118। তাই তো, এগুলোর সাথে আমি একটু তুলনা করব। খেয়াল করে দেখো, 25 কার কাছাকাছি আছে বলতো? 18-র কাছাকাছি আছে। এটা যেহেতু গ্রুপ 18, 19-এ গেলে গ্রুপ 1 শুরু হয়ে যাবে, তাই না? চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের পর্যায় 1, এটা হচ্ছে পর্যায় 1, 2, 3, 4, 5, 5, 6 এবং 7। ওকে, আচ্ছা একটু মাথায় রাখি, একটু জিনিসটাকে মাথায় রাখি। 25 তো 18-র কাছে, তাই না? বাট এটা তো গ্রুপ 18, তার মানে পরবর্তীতে যদি আমি যাই 19-এ যদি যাই, তাহলে আমি গ্রুপ 18 থেকে গ্রুপ 1-এ জাম্প করব, যার ফলে তৃতীয় পর্যায় থেকে চতুর্থ পর্যায়ে জাম্প করব। 19 থেকে 36 সবাই চতুর্থ পর্যায়ে, ও তো সেই 19 থেকে 36-এর মধ্যে পড়বে, তাহলে ম্যাঙ্গানিজটা অবশ্যই অবশ্যই কিন্তু চতুর্থ পর্যায়ের মধ্যে পড়বে। আমার কথা কি বুঝতে পারছো? চতুর্থ পর্যায়। ওকে, আমাদের ম্যাঙ্গানিজ 25, এটা কত নম্বর পর্যায়ে আছে বলতো? চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়। আচ্ছা, এবার দেখি গ্রুপ কিভাবে বলবো আমি, তাই না? গুনতে হবে, তাই তো? গুনতে হবে। দেখো 18 হচ্ছে গ্রুপ নাম্বার 18, তাই না? 19 হচ্ছে গ্রুপ 1, 20 গ্রুপ 2, 21 গ্রুপ 3, 22 4, 23 5, তাই না? 24 6, 25 7। এখন বলতে পারো ভাই এত কষ্ট করার কি কোনো প্রয়োজন আছে? আমি ইলেকট্রন বিন্যাস করব। হ্যাঁ, করতে পারো, তবে ঝামেলা হবে কি, যে প্লাটিনামে কিন্তু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে। বুঝতে পারছো? তাহলে আমরা এইভাবে না করে যতটুকু দরকার ততটুকু করি। এটা হয়তো আমাদের খুব সিম্পলি আমরা বুঝতে পারতেছি 25 কোথায় আসবে, তাই তো? 3d5, দেখো 3d5 4s2, তাহলে 5 আর 2 কত হয়? 7, খুব ইজিলি বের করা যাবে। বাট বাকিগুলোর জন্য একটু টাফ হইতে পারে বলে কিন্তু আমি তোমাকে এই মেথডে একটু করানোর চেষ্টা করতেছি। তাহলে এই আমরা বুঝলাম, তাই না? এবার হচ্ছে বি। বিতে কি বলতো? আয়োডিন, তাই না? 53। দেখো তো 53 কার কাছে? দেখো তো 53 কার কাছে বলতো? 54-র কাছে না? 54-র আগেরটাই 53। 54 যেই পর্যায়ে, 53 ঠিক একই পর্যায়ে হবে, তার মানে এটা কিন্তু পঞ্চম পর্যায়ে। দেখছো, এখন কিন্তু আমাদের একটু সুবিধা হইলো। 54 আছে গ্রুপ 18, 53 কত হবে? গ্রুপ 17। তাহলে এখন একটু সুবিধা হইলো না? আচ্ছা, এবার হচ্ছে সি। সিটা একটু দেখার চেষ্টা করি। রুবিডিয়াম 37 কোথায় আছে? 36-এর ঠিক পরেই। তাহলে আমি পর্যায় সংখ্যা পাল্টাবো, কত নম্বর পর্যায়ে আসবে বলো? 37। কত নম্বর পর্যায়ে হবে বলো তো? চেঞ্জ করলাম মানে পঞ্চম পর্যায়ে, রাইট? পঞ্চম পর্যায়ে, তাই তো? রাইট, চেঞ্জ করা মানে কি? 18 থেকে আমি গ্রুপ 1-এ চলে যাব। বুঝতে পারছো? কথা কি ক্লিয়ার? আশা করি এই কথাটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসো, আমি যদি এখান থেকে পাশে লিখে দিই, না পাশে লিখলে সুবিধা, সহজে বুঝতে পারবা। তাহলে এখন এখানে হচ্ছে আমি ডি নাম্বারটা দেখাই। ডি থেকে আছে বলো ক্যাডমিয়াম, সিডি কত বলো? 48, 48, তাই না? 48 আছে। আচ্ছা বলো 48 কার কাছে বলো তো? এই যে 36-এর পরে 37 থেকে 54 পর্যন্ত 48, 48 থাকবে আর কি। 37 থেকে 54 পর্যন্ত পঞ্চম পর্যায়, সেখানে তো 48, তাহলে এটা পর্যায় কত আসবে? 5। ওকে, পঞ্চম পর্যায়। গ্রুপ কত বলো তো? আবার গোনো তুমি, তাই না? পঞ্চম পর্যায় পর্যন্ত কোনো সমস্যা নাই। ষষ্ঠ সপ্তমে হচ্ছে ওই যে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের কাহিনীগুলো চলে আসে। আচ্ছা গুণি একটু দেখি। তাহলে তুমি এখানে দেখো উল্টাভাবে গুনলে মনে হয় ইজি হয়, তাই না? হ্যাঁ, উল্টাভাবে গুনি। 54 হচ্ছে 18, 53 17, 52 16,
তাই তো। 51 কত 15, 50 হচ্ছে 14, 49 13, 48 12। ওকে, তাহলে 48টা কোথায় আছে বলতো 12। ওকে, দেখি তো আমরা ঠিকঠাক করছি কিনা, এই মেথডে কি মিলছে। ক্যাডমিয়াম 48 12, দেখি তো, এই যে ক্যাডমিয়াম 12 নম্বর গ্রুপ, বুঝা গেছে রাইট। তুমি এখান থেকেও দেখো ক্যাডমিয়াম 12 নম্বর গ্রুপ। পারা যাবে না, তুমি তো চাইলে এখানে রোমান হরফগুলো লিখতে পারো, আমি রোমান হরফে লিখে দিচ্ছি, সমস্যা নাই, রোমানেও আমি লিখে দিব, সমস্যা নাই। তারপর হচ্ছে রেডন, তাই তো। রেডন, রেডন তো আমরা সরাসরি নিষ্ক্রিয় গ্যাস দেখতেই পারতেছি। রেডন কোথায়, ষষ্ঠ পর্যায়ের গ্রুপ নাম্বার 18, ষষ্ঠ পর্যায়ে গ্রুপ নাম্বার 18। লাস্টে কি আসছে দেখো প্লাটিনাম। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করতে চাও প্লাটিনামে কিন্তু অবশ্যই ব্যতিক্রম পাবা, একটু মাথায় রাখবা, তাই না। আচ্ছা দেখো তো এটা কার কাছে আছে, আবার তুমি একই রকম ভাবে হিসাব করতে হবে, তাই না। 54 থেকে 86, বা তুমি এভাবে চিন্তা করো 54 পরে 55 থেকে 86 হচ্ছে ষষ্ঠ নাম্বার পর্যায়, তাহলে ষষ্ঠ পর্যায়, ষষ্ঠ পর্যায়, বুঝতে পারছো। এবং এখানে আমরা, তুমি মাথায় রাখো উল্টা দিক থেকে গুণ, যেভাবে গুণলে তোমার কাছে ইজিয়ার হয়। তাহলে দেখো 86 গ্রুপ 18, তাই তো। 85 হচ্ছে 17, 84 16, 85 83 হচ্ছে 15, 82 হচ্ছে 14, 81 হচ্ছে 13, তাই তো। 80 হচ্ছে 12, 79 হচ্ছে 11, আর 78 হচ্ছে 10। আমি একটু মুখে মুখে করতেছি তো মনে হয় এই জন্য একটু কষ্ট হচ্ছে। তুমি যদি লিখে লিখে করো তাহলে কিন্তু ইজিলি মিলবে, বুঝছো। আমি লিখে লিখে করাই দিই এখান থেকে একটা। দেখো 86 হচ্ছে কোথায়, 86 হচ্ছে 18তে, তাহলে 85 কোথায় হবে, 85 হবে 17তে, 84 হবে কোথায় 16, তাই তো। 83 হবে কোথায়, 83 হবে হচ্ছে 15, 82 14, এরকম ভাবে তুমি হিসাব করো, ঠিক আছে। এরকম ভাবে হিসাব করলে হবে। দেখো তো এটা মিলছে কিনা, ষষ্ঠ পর্যায়ে 10 নম্বর গ্রুপ, দেখি একটু চেষ্টা করি। ষষ্ঠ পর্যায়ে 10 নম্বর গ্রুপ প্লাটিনাম, হ্যাঁ মিলে গেছে, দেখছো। তার মানে তুমি যদি একটু লিখে লিখে করো, লিখে লিখে প্র্যাকটিস করলে কিন্তু হয়। আবার অনেকে হচ্ছে শর্টকাটও করে ফেলো, যে ভাই এই ঝামেলা করার দরকার আছে, একটা একটা করে হিসাব করবো, সরাসরি আমি বিয়োগ করে ফেলি, সরাসরি বিয়োগ করে ফেলি। আমি 18 থেকে 3 ঘর বাম দিকে যদি যাই 15 পাবো, তাহলে এখান থেকে আমি 3 বিয়োগ করে দিই। হ্যাঁ এভাবে করা যায়, এইভাবে করা যায়। দেখো তো একটু, আমি এখানে 78 নিচ্ছি, তাহলে 86 থেকে 78 কত কম, 8 কম, তাহলে আমি 8 বিয়োগ করে দিই, তাহলে গ্রুপ সংখ্যা পেয়ে যাবো। এইভাবেও তুমি করতে পারো, এভাবে করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ, তাই না। আমি যদি বাড়াই তাহলে যোগ করব, কমাইলে বিয়োগ করব। তো আমি হচ্ছে মেইনলি এইভাবে শিখছিলাম, একটা একটা করে মিললে শিখছিলাম, তাই তো। এই জন্য আমি তোমাদের এইভাবে বললাম। পরবর্তীতে যখন আমরা স্টুডেন্ট পড়াইতে যাই তখন হচ্ছে এই জিনিসগুলো একটু শিখাই দেই। দেখো 86 থেকে 78, 86 থেকে 78 কত কম, 8 কম, তাহলে গ্রুপের মধ্যে 8 কমবে, বোঝা যাবে, বোঝা গেল আমার কথা কি, বুঝতে পারছো। আবার একই রকম ভাবে তুমি এটাও চিন্তা করতে পারো, 54 থেকে 48 কত কম, 6 কম। সো 18 থেকে 6 বাদ দিবা 12, গ্রুপ সংখ্যা বের হয়ে যাবে। এইভাবে কিন্তু করা যায়, যদি বাম দিকে থাকে করা যায়। তো আমার মনে হয় তোমরা এটা পারবা। ওকে, এইবার আসো ভাইয়া এই জিনিসটা, এই প্রশ্নটা আমরা একটু করি। এখানে কি বলা হয়েছে দেখো, বিভিন্ন গ্রুপের বিশেষ নাম এবং তাদের সাধারণ ধর্ম। আমরা সব গ্রুপ পড়বো না, কিছু সিলেক্টিভ গ্রুপ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা দেখি কোন কোন গ্রুপ আমরা পড়বো। আমরা সিলেক্টিভ কিছু গ্রুপ নেই। প্রথম হচ্ছে আমরা 1 নম্বর গ্রুপ দেখি, ঠিক আছে। আমরা এখানে 1 নম্বর গ্রুপটা দেখি। 1 নম্বর গ্রুপে কে আছে বলো, প্রথমে হচ্ছে হাইড্রোজেন, তাই তো। তারপর কে, লিথিয়াম, সোডিয়াম, তাই তো, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর হচ্ছে ফ্রান্সিয়াম। কিভাবে মনে রাখতে পারি, ছন্দ তোমরা অনেকেই জানো, আমি একটু মুখে মুখে বলে দিই। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করে দেখো এখানে হাইড্রোজেনটা বাদে, হাইড্রোজেন বাদে যে লিথিয়াম থেকে বাকি মৌলগুলো আছে না, এদের সবাইকে আমরা কি বলি, ক্ষার ধাতু বলি। সবাইকে কি বলবো বলতো, ক্ষার ধাতু বলবো, ঠিক আছে। তার মানে 1 নম্বর গ্রুপটা আসলে কিসের গ্রুপ বলতো, ক্ষার ধাতুর গ্রুপ। ওকে, কিসের গ্রুপ হবে এটা বলো, ক্ষার ধাতুর গ্রুপ হবে। ওকে, বোঝা গেল, একটু লিখে দিই তাহলে। ক্ষার ধাতু, কেন ক্ষার ধাতু বলা হয় তোমাদেরকে মনে আছে, এরা হচ্ছে অবশ্যই ধাতু হবে, তাই না। আয়নিক যৌগ তৈরি করে, তাই তো। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টা বা 2টা ইলেকট্রন থাকলেই ধাতু। আচ্ছা, এবং এটা পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার তৈরি করে। এই তো এক্সপ্লেনেশন নাকি। আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপ। কে কে আছে বলতো, 2 নম্বর গ্রুপ শুরু হয়েছে তোমার দ্বিতীয় পর্যায় থেকে। বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে
রাখো। বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, আচ্ছা, তো এদেরকে আমরা কি বলতাম বলতো? এখানে যে মৌলগুলো আমি পাইলাম এদেরকে আমরা বলি হচ্ছে মৃৎক্ষার ধাতু। কি বলবো? মৃৎক্ষার ধাতু। কেন? কারণ দেখো মৃৎ মানে কিন্তু মাটি, অর্থাৎ যেসব ক্ষার ধাতুকে আমি মাটি থেকে পাইতে পারি, যেসব ক্ষার ধাতুকে আমি মাটি থেকে পাইতে পারি তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু। ওকে, ঠিক আছে। এ প্রশ্ন হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 3। হ্যাঁ, গ্রুপ নাম্বার 3। গ্রুপ নাম্বার 3টা শুরু হয়েছে তোমার চতুর্থ পর্যায় থেকে। ঠিক আছে, চতুর্থ পর্যায়ে প্রথমে কি আছে? স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ইট্রিয়াম। এগুলো মনে রাখতে হবে একটু। হ্যাঁ, স্কাই দিয়ে মনে রাখতে পারে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম। তারপর এখানে আমাদের ল্যান্থেনাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, তাহলে এখানে আমাদের কি আছে বলো? ল্যান্থেনাইট সিরিজ এবং এখানে আছে হচ্ছে আমাদের অ্যাক্টিনাইট সিরিজ। সো ওটাকে আমি উজ্জ্বল রাখলাম, এটাকে আমি একটু লিখেই দিই, সমস্যা নেই। অ্যাক্টিনাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের স্ক্যান্ডিয়াম, এই যে আমাদের ইট্রিয়াম, এরা কোথায় আছে? গ্রুপ নাম্বার 3-এ আছে, তাই না? বা 3B তে আছে, 3-এ আছে বা 3B তে আছে, রাইট? তাহলে এখানে আমাদের যতগুলো মৌল পাওয়া যাবে এর মধ্যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থেনাইট সিরিজ কতগুলো মৌল হয়? এখানে 15, 16, 17, 17টা মৌল হয় না? এই 17টা মৌলের মধ্যে 16টা মৌলকে আমি কি বলতে পারি জানো? 16টা মৌলকে বলা যেতে পারে হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। ওকে, বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল। ঠিক আছে, তো কোনটা বাদ যাবে? বিরল মৃত্তিকা মৌল কয়টা বলো তো? সংখ্যাগুলো কি লিখে দিব? সংখ্যাগুলো একটু লিখে দিই তাহলে। দেখো, ক্ষার ধাতু হচ্ছে 6টা। ক্ষার ধাতু কয়টা? 6টা, হাইড্রোজেন বাদে। মৃৎক্ষার ধাতু কয়টা বলতো? 6টা, তাই তো? আচ্ছা, বিরল মৃত্তিকা মৌল কয়টা বলতো? 15, 16, 17টা হওয়া উচিত ছিল, বাট 17টা হবে না, 16টা হবে। কেন? কারণ ল্যান্থেনাইট সিরিজের মধ্যে একটা মৌল আছে প্রমিথিয়াম। এই প্রমিথিয়াম হচ্ছে অত সহজে মাটির মধ্যে পাওয়া যায় না। বিরল মানে কি? রেয়ার। মৃত্তিকা মানে কি? মাটি। অর্থাৎ এইসব মৌলকে হচ্ছে মাটিতে আমরা খুব রেয়ারলি পাই, বুঝছো? বাট প্রমিথিয়াম হচ্ছে অত রেয়ারলিও পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়, বুঝতে পারছো? এই জন্য আমরা প্রমিথিয়ামকে এক্সক্লুড করি। যদি তুমি গুগল করো বা চ্যাট জিপিটিতে দাও 17ই দেখাবে, বাট আমাদের হাজারি স্যারের নতুন এডিশনে কিন্তু 16 দেওয়া, প্রমিথিয়ামকে বাদ দেওয়া হয়েছে, বুঝতে পারছো? প্রমিথিয়ামটা কোথায় যদি আমি তোমাকে একটু দেখায় আনার চেষ্টা করি। এই যে দেখো প্রমিথিয়াম, এই যে প্রমিথিয়াম, এটাকে আমি বাদ দিব, তাই তো? 57, 58, 59, 60, 61 প্রমিথিয়ামকে আমাদের বাদ দিতে হবে। ওকে, পারা যাবে? আচ্ছা, সো এটা মনে হয় আমরা বুঝলাম, তাই তো? এটা আমরা বুঝলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মাঝের গ্রুপগুলো অত বেশি লাগে না, এর থেকে আমাদের আরেকটা গ্রুপ লাগবে। সেটা কি? সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 11। 11 লাগবে। 11-র মধ্যে কি আছে যদি আমি দেখার চেষ্টা করি। 11-র মধ্যে আছে প্রথমেই গ্রুপ নাম্বার পর্যায় নাম্বার 4-এ আছে তামা। ওকে, পর্যায় নাম্বার 4 তো না, তাহলে পর্যায় 4 এখান থেকে শুরু। তাহলে তামা, তারপর হচ্ছে আমাদের রূপা, লাস্ট হচ্ছে সোনা। ওকে, আচ্ছা, এটা মনে হয়, হ্যাঁ ঠিক আছে, তামা, রূপা, সোনা, তাই না? দেখি তো, আমি একটু চেক করি। তামা, রূপা, সোনা, ঠিক আছে। ওকে, লাস্টে দেখছো যে Rg মানে কি? রন্টিনিয়াম। এটা কিন্তু তেজস্ক্রিয়, তাই এটাকে আমি এক্সক্লুড করলাম। তা আমি লিখে দিই, সমস্যা নাই, যেহেতু আছে আমি একটু লিখে দিই। তামা, রূপা, সোনা এবং লাস্ট হচ্ছে আমাদের রন্টিনিয়াম। এর মধ্যে প্রথম যে 3টা আছে এদেরকে আমরা কি বলি? মুদ্রা ধাতু বলি। হ্যাঁ, কারণ প্রাচীনকালে এদের দিয়ে আমি কি তৈরি করতাম? মুদ্রা তৈরি করতাম, রাইট? তো এদেরকে আমরা কি বলতে পারি? মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, কয়েনেজ মেটাল। কতগুলো বলো তো? এখানে 3টা, এখানে কিন্তু 3টা। ঠিক আছে, রন্টিনিয়াম কিন্তু আমি নিব না। ঠিক আছে, রন্টিনিয়াম কিন্তু আমি এখানে নিব না। এটা Rg, Rn না, Rn মানে তো রেডন, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা আমি তোমাকে এখান থেকে বলি, আরেকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে গ্রুপ 10-এর মধ্যে গোল্ডের পাশে কি আছে বলো? প্লাটিনাম, তাই না? গোল্ডের পাশে কি আছে? প্লাটিনাম। এখানে একটু খেয়াল করে দেখো, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম, এই 3টাকে আমরা কি বলি? এই 3টাকে বলা হয় বিরল, এই 3টাকে বলা হয় অভিজাত ধাতু। কি বলা হয় বলতো? অভিজাত ধাতু। অভিজাত ধাতু, ঠিক আছে? তাহলে সিলভার,
গোল্ড, প্লাটিনাম, এদেরকে আমরা কি বলবো? অভিজাত ধাতু বলবো। এই দেখো, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এই তিনটাকে কি বলা হবে? অভিজাত ধাতু বলা হবে। ঠিক আছে, কারণ এগুলো অনেক দামি হয়, এগুলো পাওয়া যায় বাট খুব দামি হয়। ঠিক আছে, প্লাটিনাম বলো, হ্যাঁ, রৌপ্য বলো, স্বর্ণ বলো, ইদানিং তো স্বর্ণের অনেক দাম বাড়তেছে, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা এগুলা মোটামুটি বুঝলাম। হ্যাঁ, আমরা এগুলা মোটামুটি বুঝছি। আচ্ছা, এবার আমরা আরো কিছু দেখি, আরো কিছু আমরা দেখি এখানে। এবার চলে আসা হচ্ছে আমরা 13 নম্বর গ্রুপে চলে যাই। একটু স্পেস রেখে আমরা 13 নম্বর গ্রুপে চলে যাই। 13 নম্বর গ্রুপে প্রথমে কি আছে? পর্যায়ে 2 থেকে শুরু হবে, তাই না? কে কে শুরু হবে বলতো? প্রথমে হচ্ছে আমাদের বোরন, বোরন, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম। এভাবে মনে রাখবে বলতো? বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল, বর এলো গেল ইন্ডিয়া থেকে নেপাল। এদেরকে আমরা বোরন ফ্যামিলিও বলতে পারি, বুঝছো? এদেরকে কি বলা যায় বলতো? বোরন ফ্যামিলি, কারণ বোরন দিয়ে শুরু হয়েছে, বোরন ফ্যামিলি। তাই তো, কতগুলো মৌল বলো? 4টা মৌল। অনেকে 5টা বলে, সরি, এখানে কতগুলো আছে? 6টা মৌল, অনেকে 5টা বলে, নিহোনিয়ামকে বাদ দেয়, তেজস্ক্রিয় বলে। আচ্ছা, এগুলো সংখ্যা অত বেশি ইম্পর্টেন্ট না। চলে আসো 14 থেকে আছে বলো? কার্বন থেকে শুরু, তাই তো? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে আমাদের স্ট্যানাম, প্লাম্বাম, এফেল, ফ্লেরোভিয়াম। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা কি বলতে পারি? কার্বন ফ্যামিলি, কারণ কার্বন দিয়ে শুরু হয়েছে, তাই তো? কার্বন ফ্যামিলি। ওকে, কার্বন ফ্যামিলি। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, কেমনে মনে রাখবা? কাশি গেলে বা কার্বন সিটি গেলে, অনেকে এভাবে মনে রাখে, আমি এভাবে মনে রাখতাম। কাশি একটা ইন্ডিয়া শহর, কাশি গেলে সোনা পাবে ফিরে। এই সোনা মানে কিন্তু গোল্ড না, এসএন দিয়ে আমি সোনা মনে রাখছি। ওকে, আচ্ছা, এবার চলে আসা হচ্ছে পরবর্তীতে 15 নাম্বার গ্রুপ। 15 নাম্বার গ্রুপ, এটা শুরু হচ্ছে তোমার নাইট্রোজেন দিয়ে। নাইট্রোজেন দিয়ে কিভাবে মনে রাখবা? না পাস, না পাস, হ্যাঁ, না পাস করলে সবাই মারবে, সবাই মারবে, না পাস করলে সবাই মারবে, এভাবে মনে রাখো। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম মানে অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এটা কোন নাম্বার পর্যায়ে আছে বলতো? 15 নাম্বার পর্যায়ে, নাইট্রোজেন দিয়ে শুরু, সো নাইট্রোজেন ফ্যামিলি বলা যায়, অথবা এটাকে আমরা নিকটোজেন বলতে পারি। ওকে, নিকটোজেন বলতে পারি। ওকে, নিকটোজেন, নিকটোজেন, নিকটোজেন। ওকে, আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে 16 নাম্বার গ্রুপ। 16 নাম্বার গ্রুপ কি দিয়ে শুরু হয় বলো? অক্সিজেন দিয়ে, তাই তো? ও এস এস ই, এভাবে মনে রাখো। ও এস এস সি, আমরা এস এস ই মনে রাখলাম। ও এস এস সি তে পড়েও লাভ নাই, এতই দুর্বল, এতই অভাগা যে ওর এস এস সি তে পড়ার দরকার নেই। তাহলে ও দিয়ে অক্সিজেন, সালফার, এটা কিন্তু এস ই নট এস সি। সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, আর হচ্ছে লিভারমোরিয়াম। ঠিক আছে, এটা কিন্তু থ্যালিয়াম আর এটা হচ্ছে টেলুরিয়াম। ওকে, আচ্ছা, এদেরকে আমরা কি বলি বলো? চ্যালকোজেন, তাই তো? চ্যালকোস মানে কি? আকরিক, তাই না? চ্যালকোজেন, অনেকে চালকোজেন বলে, আসলে চ্যালকোজেনটাই সঠিক। ওকে, চ্যালকোজেন। নিকটোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী মৌল, আর চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক তৈরি করে এমন মৌল। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে 17 থেকে আছে বলো? হ্যালোজেন গুলো আছে, তাই তো? 17 থেকে আছে হ্যালোজেন গুলো আছে, কারণ কি? এরা হচ্ছে সামুদ্রিক লবণ তৈরি করে, তাই না? সামুদ্রিক লবণ তৈরি করে। কে কে বলো? ফ্লোরা, দেখো, ফ্লোরা, চলো, ভ্রমর, আইলো, এ টিএন বাংলায়। ফ্লোরা, চলো, ভ্রমর, আইলো, এটিএন বাংলায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন, মনে রাখতে পারো। এগুলা ভাই ছন্দ, বুঝছো? ছন্দে তো কোনো লজিক নেই। আর 18তে কারা বলো তো? নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস। ওকে, নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস, অভিজাত গ্যাস। দেখো, এরা হচ্ছে অভিজাত ধাতু আর এরা কিন্তু অভিজাত গ্যাস। হ্যাঁ, আচ্ছা, নিষ্ক্রিয় ধাতু তো নাই, নিকৃষ্ট ধাতু আছে। আচ্ছা, ওগুলো আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এটা শুরু হয়েছে তোমার হিলিয়াম থেকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, অর্গানিজম। ওকে,
এরকম বিষয়টা, ঠিক আছে। এখানে মনে হয় একটু ডিসপ্রপোর্শনেট হয়ে গেছে, আমি হচ্ছে এগুলোকে একটু বড় করে নিই না, এটা আবার ঠিক আছে, এগুলো একটু বড় করে নিই। এখন মনে রাখার ছন্দ তো, এখানে কিন্তু কোনো সায়েন্স নাই যে বলবা ভাই এগুলো কি পড়াচ্ছেন বংচং। আসলে দেখো একটু মনে রাখতে হবে, কারণ অনেক উপকার আমরা পাবো, একটু পরে দেখতেছি কেমন মনে রাখবো। দেখো তো এটা হেনা আর কারিনার জীর্ণ রোগ আছে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, বোঝা গেল। এখন যদি আমি তোমাকে ভাইয়া প্রশ্ন করি, এখন একটু দেখো এখানে আরো আছে, হ্যাঁ। যেমন ধরো আমি যদি এখানে অপধাতুর কথা যদি বলি, অপধাতু বা অর্ধধাতু কারা বলতো? অপধাতু বা অর্ধধাতু কারা? এই দেখো, বেশি গ্যাস, হ্যাঁ, বেশি গ্যাস সবার টেনশনের কারণ। তাহলে বেশি গ্যাস সবার টেনশনের কারণ। ওকে, এই যে এখানে তুমি যে মৌলগুলো দেখতে পারতেছো 1 2 3 4 5 6, অনেকে হচ্ছে এখানে পোলোনিয়ামকে ইনক্লুড করে, বা অনেকে হচ্ছে অ্যাসিটিনকে ইনক্লুড করে, পোলোনিয়াম না সরি, অনেকে হচ্ছে অ্যাসিটিনকে ইনক্লুড করে। বাট আমাদের হাজার স্যারের বইয়ের মধ্যে অ্যাসিটিনের কথা লেখা নাই, কবি স্যারের বই আছে। বাট আমরা একটা ঝামেলা করবো না, আমরা 6টাই পড়বো। বেশি গ্যাস সবার টেনশনের কারণ। এরা হচ্ছে কি বলতো? এরা হচ্ছে অর্ধ ধাতু বা অপধাতু। এরা কি বলো? অর্ধ ধাতু বা অপধাতু আমরা বলতে পারি, অপধাতু। ওকে, অর্ধধাতু বা অপধাতু আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। এবার তাহলে চিন্তা করে দেখো, এই অর্ধধাতুর বাম দিকে যারা আছে তারা সবাই ধাতু, ডান দিকের গুলা অধাতু। তার মানে আমি যদি অ্যাসিটিনকে ইনক্লুড করি তাহলে ভাই ভালো হয়, তাই না? তাহলে অ্যাসিটিনকে ইনক্লুড করে দেখো তো, এই বাম দিকে যারা আছে সবাই ধাতু, ডান দিকের গুলা অধাতু। এক্সেপশনটাকে হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন একটা অধাতু হওয়া সত্ত্বেও বাম দিকে আছে, চিন্তা করা যায়। আচ্ছা, এখন তোমরা কি আমাকে বলতে পারবা? আমি একটা এক্সাম্পল দিই, ধরো বিসমাথ। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, বিসমাথে পারমাণবিক সংখ্যা কত বলা যাবে? অবশ্যই বলা যাবে। আমরা এগুলো তো শিখছিলাম, হিলিয়াম 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জিনন 54, রেডন 86 আর অর্গানিজন হচ্ছে 118। তাহলে দেখো কার কাছে? রেডনের কাছে, তাই না? রেডনের কাছে 14 থেকে আমি কোথায় গেলাম? 15তে গেলাম, তাই না? তাহলে 3 ঘর আগাইলাম, তাহলে 3 বিয়োগ করে দিবা, 83। তাহলে বিসমাথে পারমাণবিক সংখ্যা 83। আমি যদি 83 জানি তাহলে খুব সহজে হচ্ছে গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা বের করতে পারবো। আর মুখস্থ থাকলে তো হইলই, তাই না? আচ্ছা বলো তো এবার বলো তো হচ্ছে তুমি একই যুক্তিতে তুমি কি 3 বের করতে পারবা? 3 অবশ্যই বের করা যাবে। দেখো 54 থেকে কত ঘর সেটা বাম দিকে আছে, 4 ঘর বাম দিকে আছে না? তাহলে এটা কত আসবে বলো? 50, রাইট? 14 নম্বর গ্রুপ, 5 নম্বর পর্যায় হয়ে গেল। পারা যাবে না এখন? তাহলে আমরা যদি হচ্ছে গ্রুপ অনুযায়ী মুখস্থ রাখি তাহলে কিন্তু অনেক ইজি, কারণ এখন আমরা মৌল দিয়েই মনে রাখতে পারবো। যেগুলো আমরা পড়িনি সেগুলো তো পারবো না, বাট যেগুলো পড়লাম সেগুলো আমরা এখন মৌল দিয়ে মনে রাখতে পারবো। তাহলে এই প্রশ্ন চলে যাই। দেখো এবার লিথিয়াম আমরা কোথায় পড়ছিলাম? গ্রুপ 1-এ পড়ছিলাম, তাই তো? পারমাণবিক সংখ্যা কত হবে বলো? 3, তাই না? গ্রুপ 1-এ আছে, পর্যায় নাম্বার কত আসবে বলো? 2 নম্বরে আসবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, ধরো আমি এই পারমাণবিক সংখ্যাটা এখানে জানি না, তাহলে কিভাবে বের করা যায়? ম্যাজিক নাম্বার দিয়ে বের করা যাবে, ঠিক আছে? ম্যাজিক নাম্বার দিয়ে বের করা যাবে। প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমি প্রথম মৌলের কথা জানি। এই পর্যায়ের প্রথম মানে প্রত্যেকটা গ্রুপের আমরা প্রথম মৌলের কথা তো অবশ্যই জানি। এই গ্রুপের প্রথম মৌলকে হাইড্রোজেন 1, তাই না? এবার বলো এই একের সাথে কত যোগ করলে লিথিয়াম আসবে? ম্যাজিক নাম্বার গুলো যোগ করো, 2 যোগ করো তাহলে 3 চলে আসে, তাই তো? আমাদের ম্যাজিক নাম্বারটা কি ছিল বলো তো? আমি এখানে লিখে দিই 2 8 8 18 18 32 কি করলাম বলতো? এই একের সাথে আমি 2 যোগ করলাম, কত পাচ্ছি? 3 পেয়ে গেলাম। বুঝতে পারছো আমার কথা? তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের 1 2 3 4 5 6 7, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, হাইড্রোজেন নিজে ছিল হচ্ছে 1 নম্বরে, আমি একবার যোগ করলাম তাহলে আমি 2 নম্বরে চলে যাব। কথা কি বুঝতে পারছো? তাহলে বলো লিথিয়াম কোথায় আসবে বলো তো? এখন আমাকে বলো। আমার কথা কি বুঝতে পারতেছো নাকি একটু কঠিন লাগতেছে বলো তো? আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো এটা একটু সহজ বলে আগে থেকে জানতাম বলে তুমি মনে করতে পারো যে ভাই কি পেঁচাচ্ছেন এগুলা, হ্যাঁ, কি বংচং পড়াইতেছে নাকি? এখন হচ্ছে একটু মনে হইতে পারে, বা সামনে গেলে এই বড়গুলো তোমার কাছে ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই। তাহলে এটা কোথায় আছে বলো তো? কোন পর্যায়ে কোন গ্রুপে আছে বলো? কোন পর্যায়ে কোন গ্রুপে আছে নির্ণয় করতে পারবো কি? নির্ণয় করা যাবে কি? কত নম্বর পর্যায়ে আছে বলো? হাইড্রোজেন থেকে 1 নিচে, মানে 2 নাম্বার পর্যায়, সেকেন্ড।
কত নম্বর গ্রুপে আছে? হাইড্রোজেনের গ্রুপে, মানে 1 নম্বর গ্রুপে। পারা যাবে না? পারা যাবে। 2 নম্বরে আসো তো, ক্যালসিয়াম। বলো এবার ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? হয়তো আমাদের মুখস্থ আছে 20, তাই না? হয়তো আমাদের মুখস্থ আছে, না থাকলেও সমস্যা নাই। এটা কোন গ্রুপে আছে আমরা মুখস্থ করছিলাম না? বিরিয়ানি, মোগলাই, কাবাব, তাই তো? তার মানে বিরিয়ানির গ্রুপে আছে। বিরিয়ানির পারমাণবিক সংখ্যা কত আসে বলো তো? 4, তাই তো? 4 আসে। 4 সাথে তুমি, ও তো এখানে দ্বিতীয় পর্যায়ে আছে, তাই না? তাহলে 2 যোগ করা যাবে না। কত যোগ করবো? 8, তাহলে আসবে 12। 12 তো হইলো না, 12 তো হচ্ছে ম্যাগনেসিয়াম। আবার 8 যোগ করো, তাহলে কত আসবে? 20। 20 হচ্ছে আমাদের ক্যালসিয়াম। তো এভাবেও কিন্তু করা যায়, বাট একটু মনে হয় তোমাদের কাছে কঠিন লাগতেছে বা হেজি লাগতেছে, বিষয়গুলো কেমন জানি হয়ে গেছে না? তাহলে তুমি চাইলে এটাকে ইগনোরও করতে পারো। আমি কখনো এটা দিয়ে শিখি নাই, কারণ এটা আমার কাছে একটু কঠিন লাগতো, মানে এই জিনিসটা ম্যাজিক নাম্বার ইউজটা। আমি একটা জায়গায় শিখছিলাম, ওই যে নিষ্ক্রিয় গ্যাসের সাথে যে সম্পর্কটা আমি দেখাইছিলাম, তাই না? ওইটাই মেনলি বেশি ইফেক্টিভ, এটা আমার কাছে কম ইফেক্টিভ মনে হয়। কারণ দেখো, 4-এর সাথে যদি আমি এখানে 8 যোগ করি, আচ্ছা লজিক্যাল 12 যে ক্যালসিয়াম হবে না, সেটা আমি কেমন বুঝবো? তাহলে আলটিমেটলি আমাদের গ্রুপ ধরেই মনে রাখতে হয়, তাই না? গ্রুপ ধরেই মনে রাখতে হবে। সো এটা মনে হয় আমার কাছে একটু বেশি লজিক্যাল মনে হয়, গ্রুপ ধরেই মনে রাখা। ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম কোথায় আছে বলতো? ক্যালসিয়াম আলটিমেটলি আছে 4র্থ পর্যায়ে, তাই না? 4র্থ পর্যায়ে, যে বিরিয়ানি, মোগলাই, কাবাব। বিরিয়ানি 2, মোগলাই 3, কাবাব কিন্তু 4। সো 4র্থ পর্যায়ে, 4র্থ পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে বলতো? নিশ্চয়টা বেরিলিয়ামের গ্রুপে, তাহলে সেকেন্ড, 2 নম্বর গ্রুপ। আচ্ছা, এরপর দেখো আমাদের 3-এ কে আছে বলতো? 3-এ হচ্ছে আমাদের স্ট্যানাম, তাই তো? টিন। এখন বলো, এই টিনটাকে তুমি এভাবে এত সহজে বের করতে পারবা? ও কার গ্রুপে আছে আমি কেমনে জানবো? জানবো না। এগুলো তো আমি খুব সহজে হচ্ছে হাইড্রোজেন, এখানে বেরিলিয়াম, এগুলো দিয়ে তো মিলাইতে পারছিলাম, তাই না? তোমাদের হচ্ছে অনেকে এভাবে পড়াবে, আমিও পড়াই দিলাম একটু। ওকে, তাহলে দেখো এখানে তোমরা খুব ইজিলি ছোট দেখে মনে রাখছিলাম, মুখস্থ এমনি হয়ে গেছিল। বাট টিনটা যে কার গ্রুপে সেটা তো আমি জানি না। না জানলে আমি কিভাবে এখানে ম্যাজিক নাম্বারগুলো অ্যাপ্লাই করবো, তাই না? কিভাবে হচ্ছে আমি এখানে ম্যাজিক নাম্বারগুলো অ্যাপ্লাই করবো? অ্যাপ্লাই করার তো কোনো সুযোগ নাই, রাইট? তাহলে ওইটা আমার কাছে অত বেশি লজিক্যাল মনে হয় না। এই জন্য আমি ধরো ম্যাজিক নাম্বারটা অত বেশি পড়াই না তোমাদের। যাই হোক, যেহেতু পড়াচ্ছি, পড়াই দিলাম, একটু দেখাই দিলাম। টিন বলো কোথায় মুখস্থ করছিলাম? ওই যে কাশি গেলে সোনা পাবে ফিরে। কার্বন 2, সিলিকন 3, জার্মেনিয়াম 4, তাই তো? সোনা কোথায় ছিল? 5-এ ছিল না? তাহলে টিনটা কোথায় আছে? 5ম পর্যায়ে ছিল। কার্বনের গ্রুপ কত? 14। হয়ে গেল? পারা যাবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখি আমরা বাকিগুলো একটু পড়ার চেষ্টা করি, একটু ছোট করে নি না? আচ্ছা, এরপর দেখো হচ্ছে বেরিয়াম। বলতো, সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব। সরিয়ে 5, বাটিতে 6, রাখোতে 7। তাহলে এটা কোথায় আছে বলতো? এটা আছে মেনলি 6ষ্ঠ পর্যায়ে। বিরিয়ানি, মোগলাই, কাবাব কার সূত্র বলতো? দ্বিতীয় গ্রুপের সূত্র। হয়ে গেল, দেখছো? তাহলে এটাই মনে হয় বেশি লজিক্যাল, বেশি ইজি। ক্লোরিন, তাই তো? ফ্লোরা, চলো। ফ্লোরা 2, চলো হচ্ছে 3, তাহলে তার তৃতীয় পর্যায়ে। কত নম্বর গ্রুপ? হ্যালোজেনের গ্রুপ, মানে 17। দেখছো, এভাবে মনে রাখাটাই বেশি লজিক্যাল, রাইট? আচ্ছা, হয়ে গেল, ঠিক আছে। আবার আমার গালিগুলি দিও না, এইভাবে পড়াইলাম দেখে, ইলেকট্রন বিন্যাস করাইলাম না দেখে। ইলেকট্রন বিন্যাস দিয়ে করতে বলে নাই, তাই না? তো এখানে আমরা যে কোনো র্যান্ডম সংখ্যা বা র্যান্ডম জিনিস দিয়ে দিলে কিন্তু আমরা বের করতে পারবো। যদি বিসমাথ দিত, মস্কোভিয়াম দিত, হ্যাঁ, যদি দিত, বের করতে পারতাম না? পারতাম। ক্যাডমিয়াম দিলে পারবো, প্লাটিনাম দিলে পারবো, হ্যাঁ, রন্টেনিয়াম দিলে, হ্যাঁ, রোডিয়াম দিলে পারবো না? সব পারবো। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কিছু প্রশ্ন সমাধান করি। আচ্ছা, চলো আমরা এবার কিছু প্রশ্ন সমাধান করব। দেখা যাক এখন আমরা প্রশ্নগুলো পারি কিনা। আমরা অনেক কিছু পড়লাম, এবার আমরা টাকাটাক সলভ করব, ঠিক আছে? পরের সারিতে কোন ব্লকে অধাতুকে স্থান দেওয়া হয়েছে? আমরা দেখছিলাম না পি ব্লকের মধ্যে ওই যে ধাতু অধাতু ভাগ হয়ে গেছে, তাহলে অধাতুগুলো অবশ্যই পি ব্লকেই থাকবে। ওকে, ধাতুগুলা এস, ডি, কিছু পরিমাণ পি তো মিক্সড অবস্থা থাকতে পারে। অধাতু অলওয়েজ পি ব্লকে থাকবে। যদি আমি তোমাকে ফিগারটাও দেখাই নিয়ে আসি, দেখো অধাতুগুলা অলওয়েজ হচ্ছে এই দিকে থাকবে। ওকে, এই দিকেই থাকবে, ঠিক আছে? পারা যাবে? ওকে, এবার দেখো কোনটি বিরল মৃত্তিকা মৌল? আমি কি বলছিলাম বলতো? স্ক্যান্ডিয়াম, তারপর হচ্ছে ইট্রিয়াম এবং ল্যান্থানাইট সিরিজ, তাই তো? ল্যান্থানাইট সিরিজে যতগুলো মৌল আছে, এখান থেকে আমি হচ্ছে মাইনাস করতাম কাকে? এখানে আমি প্রমিথিয়ামকে বাদ দিতাম, রাইট? এরকম বিষয়টা।
দেখি তো এখানে কে কে আছে, দেখি জিঙ্ক, না জিঙ্ক তো নাই, তাই তো ল্যান্থানাম আছে না, অবশ্যই ল্যান্থানাম সিরিজ শুরু হয় তোমার ল্যান্থানাম দিয়ে, তাহলে এটার উত্তর। কপার নাই, ক্যালসিয়াম নাই, জানি উত্তর কি হবে, ল্যান্থানাম। কোনটি এফ ব্লক মৌল নয়, দেখার চেষ্টা করি। সিরিয়াম, এটা পারমাণবিক সংখ্যা কত জানো, 58, তাহলে ল্যান্থানাম হচ্ছে ডি ব্লক, বাট এর পরেটা কিন্তু এফ ব্লকই হবে, বুঝছো। ল্যান্থানাম ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম ডি ব্লক, বাট এর পরেগুলো কিন্তু এফ ব্লক। সিরিয়াম হচ্ছে ল্যান্থানামের ডান সাইডে, তাহলে এটা কিন্তু এফ ব্লকই হবে, তাই তো। থোরিয়াম দেখো 90, ও কিন্তু হচ্ছে ডি ব্লক মৌল হবে, 6d2, তাহলে এখানে উত্তর কিন্তু ওই, তাই তো। নেপচুনিয়ামও কিন্তু এফ ব্লক হবে, সামারিয়ামও এফ ব্লক হবে, এগুলো হয়তো আমরা জানি না, বাট আমি কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে which group of the periodic table has the lowest number of s block element? s block element কোথায় কোথায় আছে বলো, তিনটা গ্রুপে আছে। গ্রুপ 1 এ আছে কয়টা, 7টা। গ্রুপ 2 এ আছে কয়টা, 6টা। এবং গ্রুপ 18 এ কিন্তু একটা আছে, সেটাকে বলো হিলিয়াম, তাই তো, হিলিয়াম। তাহলে লোয়েস্ট নাম্বার কোথায় হবে, গ্রুপ 18 হবে, তাই না, গ্রুপ 18 হবে, বা 8A বলা যায় রোমান হরফে। আচ্ছা, এটা একটু দেখার চেষ্টা করি, ইন্টারেস্টিং। দেখো কি বলছে, পি, কিউ, আর এবং এস একই পর্যায়ে 4টি মৌল, একই পর্যায়ে বলছে, সেটা কি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, আমি কিন্তু জানি না। আচ্ছা, এদের মধ্যে পি এবং কিউ হচ্ছে এস ব্লক ভুক্ত, তাই তো। তাহলে পি হচ্ছে আমাদের এস ব্লক ভুক্ত মৌল, কিউ হচ্ছে এস ব্লক ভুক্ত। বাকিগুলো তুমি কি বলতে পারবা? অপশন আমাদের মনে হয় 3টা আছে, পিও হইতে পারে, ডিও হইতে পারে, এফও হইতে পারে। তাহলে এখানে আমাদের 3টা পসিবিলিটি আছে, তাই তো। পি হইতে পারে, ডি হইতে পারে, এফ হইতে পারে। মনে হইতে পারে, বা মনে হচ্ছে যে আমরা এটা জানি, এটা হয়তো এফ ব্লক মৌলই হবে, সরি পি ব্লক মৌলই হবে, কারণ আমরা তো এস আর পি নিয়ে বেশি পড়াশোনা করি, তাই না। আচ্ছা, আমরা একটু রাখলাম, একটু হ্যাং করে রাখলাম। হ্যাঁ, এখানে কি বললো, কিউ এবং এস হচ্ছে বিক্রিয়া করে যৌগ গঠন করে। কিউ হচ্ছে ক্যাটায়ন, লজিক্যালি ঠিক আছে, কারণ কি দেখো, কিউ হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লকে সবাই কি হয়, ধাতু হয় না, ধাতুরা তো ক্যাটায়ন তৈরি করে, হ্যাঁ লজিক্যালি ঠিক আছে। +1 ক্যাটায়ন তৈরি করলো, কারা +1 ক্যাটায়ন তৈরি করে, যাদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাহলে NS1। তার মানে অবশ্যই অবশ্যই কিউটা হবে কোন গ্রুপের মৌল বলতো, কিউটা হবে হচ্ছে প্রথম গ্রুপের মৌল। তাহলে আমি যদি এখানে একটু ড্রাফট করে ফেলি, পি কিউ আর এস, তাহলে কিউটা কোন গ্রুপের মৌল হবে বলতো, 1 নাম্বার গ্রুপের মৌল হবে, তাহলে বুঝেই ফেললাম, তাই তো। তাহলে বলতো পি এর জন্য সম্ভাবনা কি, 1 বা 2 যে কোনো একটা হইতে পারে, সেম, তাই না। এখান থেকে আমি চাইলে এটাকে রেকটিফাই করে ফেলতে পারি, ঠিক আছে, ঠিক করে ফেলতে পারি। আমি বললাম কি, কিউটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল, কারণ সে কি করে, এই যে +1 ক্যাটায়ন তৈরি করে, +1 ক্যাটায়ন তৈরি করে। আবার দেখো, এই কথাটা আমি বলে দিলাম কি, এটা সবাই হচ্ছে একই পর্যায়ের মৌল, তাহলে একই পর্যায়ের মধ্যে একটা গ্রুপে একটা সিঙ্গেল মৌল থাকতে পারবে, তাই না। তো সেটা হচ্ছে কিউ 1 নম্বর গ্রুপে, তাহলে পি কি 1 নম্বর গ্রুপে থাকতে পারবে না, তাহলে এস ব্লক মৌল হওয়ার জন্য আর কোন গ্রুপ বাকি, 2 নম্বর গ্রুপ, তাহলে পি হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল। দেখছো আমরা কত সহজে কিন্তু এটা বের করতে পারলাম, সহজে বের করে গেল। এইবার চলে আসো, এস এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, -1, তাই না, অধাতু, তাই তো। ধাতুগুলা ক্যাটায়ন তৈরি করতে পারে, অধাতুগুলা কি তৈরি করবে, অ্যানায়ন, রাইট। এবার বলো -1 অ্যানায়ন কারা তৈরি করে, যাদের অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন বাকি, তার মানে যাদের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, অর্থাৎ NH2NP5, তাহলে গ্রুপ 17 হয়ে গেল, তাই না। তাহলে আমাদের বলো এখানে এসটা কি হয়ে যাবে বলো তো, গ্রুপ 17 হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? আমি আরেকবার বলি, দেখো গ্রুপ 17 কেমনে বুঝলাম, আমাদের এখানে কি আছে, -1 নিল, যৌগ গঠন করলো, তাহলে একটা ইলেকট্রন বাকি ছিল অষ্টক পূরণের ক্ষেত্রে, তাই না, একটা ইলেকট্রন বাকি ছিল, সেই একটা ইলেকট্রন আমি ওর মধ্যে প্রবেশ করাই দিছি। তাহলে ও সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, 8টা থেকে 1 বাদ দাও, 7টা, তাহলে NH2NP5 17 নম্বর গ্রুপ। এবার দেখো তো আর এর কি পরিচয়, আরটাকে আমি বলতে পারবো, দেখো তো পরের লাইন থেকে বলা যাবে, RS যুক্ত হয়ে RS2 যৌগ তৈরি করে, তাহলে এস এর যোজনী 1, এস এর যোজনী 1, ভেরি গুড কথা। আর আর এর যোজনী কত, 2। সমযোজী যৌগ মানে কি, দুইটাই অধাতু, তাই তো। এস তো অধাতু, আমি শিওর, 17 নম্বর গ্রুপ। আরো অধাতু, সেটাও আমি শিওর। যোজনী 2 মানে কত, 2টা ইলেকট্রন দরকার তার অষ্টক পূরণ করার জন্য, তাহলে তার কমন ইলেকট্রন বিন্যাস কি হবে, NS2NP4। তাহলে কত আসলো বলতো, 6 আসলো না, NS2NP4। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? খুব লজিক্যালি কিন্তু আমরা চিন্তা করছি। আবার 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 একটু বলি, দেখো এটা অনেকে বুঝতে পারে না। আমি তো এস বুঝে ফেললাম, এস তো আমি বুঝে ফেললাম 17 নাম্বার। এস এর সাথে যে সমযোজী যৌগ গঠন করবে সেও তো একটা অধাতুই হবে, দুটা অধাতু মিলেই তো সমযোজী যৌগ গঠন করে, তাই না।
তাহলে এস অধাতু নিশ্চয়ই আরো অধাতু হবে, পি ব্লকের মৌল হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এবার চিন্তা করে দেখো, এস এর যোজনী 1 লজিক্যালি ঠিক আছে, আর এর যোজনী 2, তাই তো? তার মানে 2টা ইলেকট্রন বাকি অষ্টক পূরণ করার জন্য। তাহলে 8টা থেকে 2 বাদ দাও 6, তাহলে ইলেকট্রন বিন্যাস কি আসবে? NS2 NP4, এজন্য সেটা হচ্ছে 16 নম্বর গ্রুপ। হ্যাঁ, 2 4 10 16 নম্বর গ্রুপ। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তো দেখো মৌলগুলা কোনটা কোন গ্রুপে অবস্থিত ব্যাখ্যা সহ লেখো। আমরা কিন্তু এটা অলরেডি এখানে দেখাই ফেলছি। এটা হচ্ছে আমাদের সেই গ্রুপ সংখ্যা। ওকে, তাহলে দেখো কিউ হচ্ছে প্রথম গ্রুপ, পি হচ্ছে দ্বিতীয় গ্রুপ, আর হচ্ছে 16 নম্বর গ্রুপ, এস হচ্ছে 17 নম্বর গ্রুপ। ওকে, আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে কোনটা কোন মৌল আমি কি জানবো? পর্যায় সংখ্যা তো জানি না। তো খেয়াল করে দেখো আমার কাছে কিন্তু সব পর্যায়ে অ্যাভেলেবেল আছে। আমি চাই এখানে দ্বিতীয় পর্যায় দিয়ে ব্যাখ্যা করতে পারি, এটা লিথিয়াম, তাহলে এটা বেরিলিয়াম, তাই না? তাহলে এটা হচ্ছে অক্সিজেন, এটা ফ্লোরিন। তৃতীয় পর্যায়ে দেখ বললে কি হবে? এটা সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে সালফার, এটা ক্লোরিন, তাই না? চতুর্থ পর্যায় দিয়ে বললে কি হবে বলতো? চতুর্থ পর্যায় দিয়ে বললে হচ্ছে, আমি তাহলে সম্ভাবনাগুলো লিখে দিই না, সম্ভাবনাগুলো হচ্ছে এখানে লিখে দিই। তাহলে দেখো যদি আমাদের এন এর মানটা কত হয়? 2 হয়। 1 হলে তো সম্ভব না, একের মধ্যে শুধু 2টা মৌলই থাকে, হাইড্রোজেন হিলিয়াম। 2 হলে কি হবে বলতো? এটা হবে হচ্ছে লিথিয়াম, এটা বেরিলিয়াম, এটা হবে হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ফ্লোরিন। যদি 3 হয় তখন কি হইতে পারে বলতো? 3 হলে এটা হবে হচ্ছে সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হবে হচ্ছে সালফার, এটা ক্লোরিন। যদি 4 হয় তখন কি হইতে পারে বলতো? এটা হবে হচ্ছে পটাশিয়াম, এটা ক্যালসিয়াম, এটা হবে হচ্ছে সেলেনিয়াম, আর এটা হবে হচ্ছে ব্রোমিন। এরকম হতে পারে না? তুমি 5 এর জন্য দেখো, 6 এর জন্য দেখো, 7 এর জন্য দেখো, বলা যায় কিন্তু। বুঝছো? আমাকে তো পর্যায় সংখ্যা এখানে উল্লেখ করে দেয় নাই, দিছে কি? দেয় নাই কিন্তু। এখন বলছি কি পি এস দ্বারা গঠিত যৌগের সংকেত এবং প্রকৃতি লেখো। যেহেতু উল্লেখ করে দেয় নাই, আমি কিভাবে বুঝবো ভাই এন এর মান কত? আমি তো জানবো না। তাহলে আমি কি করব? আমি এখান থেকে একটা মানানসই বা দেখতে সুন্দর এরকম ভাবে একটা পিক করে নিব, যেহেতু এখানে আমাদের যৌগের সংকেত এবং প্রকৃতি লিখতে বলছে। আমরা সবচেয়ে বেশি হচ্ছে এই কম্বিনেশনে বেশি সংখ্যক মৌল দেখে থাকি, তাই না? এটা আমি কি করলাম বলতো? এটা আমি চুজ করলাম। আমি কিন্তু চাইলে হচ্ছে এখানে এটাকেও চুজ করতে পারতাম, এটাকেও কিন্তু চুজ করতে পারতাম, সবগুলা কিন্তু ঠিক, তাই না? যদি বলে দিত ভাই এখানে ইলেকট্রন সংখ্যা অ্যাটলিস্ট 10টা থাকতে হবে, বা 10টা থেকে 18 তো থাকবে, তাহলে কিন্তু আমি বাই ডেফিনেশন বা অবশ্যই বলতে পারি এন এর মান 3ই হবে। 11 থেকে সেটা কিন্তু 17 পর্যন্ত আছে, তাই না? বাট এরকম কিন্তু কিছুই প্রশ্নের মধ্যে বলা নাই। আচ্ছা, এখন বলছে কি বলতো? পি এবং এস দ্বারা গঠিত যৌগ, পি এবং এস, তাহলে এটা কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাই তো? তাহলে এটা কি হবে বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তুমি এখানে কি বলতে পারতা? বেরিলিয়াম ফ্লোরাইড বলতে পারতা, ক্যালসিয়াম ব্রোমাইড তুমি বলতে পারতা, হ্যাঁ? বাট ম্যাগনেসিয়াম ব্রোমাইড কিন্তু বলা যাবে না, সবাই একই পর্যায়ের হবে। দেখছো, এটা কিন্তু বলছে একই পর্যায়ের হবে। পি এবং এস তো হয়ে গেল, এটা মনে হয় একটু ভুল করছি না? এটা হইতে পারে আর এবং কিউ। এটা মনে হয় আমি একটু ভুল করছি, ঠিক করে দিই। হ্যাঁ, আর এবং কিউ, আর এবং কিউ দ্বারা কোন যৌগটা তৈরি হয় একটু খেয়াল করে দেখো। আর কে সালফার, কিউ কে সোডিয়াম, তাহলে কি হবে? সোডিয়াম সালফাইড, তাই না? আর কি হতে পারে বলতো? লিথিয়াম অক্সাইড হইতে পারে, তাই তো? পটাশিয়াম সেলেনাইড হইতে পারে। বাট এটাই আমরা বেশি দেখে থাকি কমনলি। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো, অনেক কনসেপচুয়াল। আচ্ছা, এবার আসলে হচ্ছে বিভিন্ন ধরনের অক্সাইড গুলা পড়ি, এবং এই অক্সাইড গুলো আসলে হাজারি স্যারের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া নাই, এটা আমাদের কবি স্যারের বইয়ের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া আছে, বুঝছো? আমি তোমাকে বলবো এটার জন্য তুমি একটু কবি স্যারের বইটা পড়ো, অথবা ওইখান থেকে সেকশনটা তুমি একটু সামারি করে তোমার হাজারি স্যারের বইয়ের মধ্যে অ্যাড করে রাখো। অনেকগুলা বই তো পড়া সম্ভব হয় না, তাই না? কোয়াইট লজিক্যাল। দেখো কবি স্যারের বই মতে অক্সাইড হবে 9 রকমের। অক্সাইড হয় এই 9 রকমের। যেসব অক্সাইডকে পানির মধ্যে মিশিয়ে আমরা অম্ল তৈরি করতে পারি, অ্যাসিড তৈরি করতে পারি, তাদেরকে আমরা কি বলি? অম্লীয় অক্সাইড। যেমন ধরো হচ্ছে যে কোনো অধাতুর অক্সাইড, হ্যাঁ, মেনলি এটা কি হয়? অধাতুর অক্সাইড হয়। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলা। ক্ষারকীয় অক্সাইড মানে কি? পানির সাথে মিশেলে যদি আমাদের ক্ষার তৈরি হয়, রাইট? অথবা যারা হচ্ছে অম্লীয় অক্সাইড বা অম্লকে প্রশমন করতে পারে। সবাইকে এখানে পানিতে মিশানো যায় না, অনেকে অদ্রবণীয় হয়। সেক্ষেত্রে যেসব অক্সাইড হচ্ছে অম্লকে বা অম্লীয় অক্সাইডকে প্রশমন করতে পারে তারা হচ্ছে ক্ষারকীয় অক্সাইড। যেমন সোডিয়াম অক্সাইড, মেনলি এটা হচ্ছে ধাতুর অক্সাইড হয়, যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, কোবাল্টের অক্সাইড, ফেরাস অক্সাইড, এসব।
নিরপেক্ষ বা প্রশম অক্সাইড মানে কি বলতো, এটা অ্যাসিডকেও প্রশমন করতে পারে না, ক্ষারকেও প্রশমন করতে পারে না। কিভাবে মনে রাখবা, এটা পরীক্ষা অনেক বেশি আসে, তোমাদের ভার্সিটি অ্যাডমিশনে আসে। হ্যাঁ, আবার যারা মেডিকেলে পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। কোনো পানি নাই, দেখো কোনো পানি নাই, এভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, কোনো পানি নাই। উভধর্মী অক্সাইড মানে কি, সে অ্যাসিডকেও প্রশমন করতে পারে, ক্ষারকেও প্রশমন করতে পারে। খেয়াল করে দেখো, নিরপেক্ষ বা প্রশম মানে হচ্ছে কাউকেই প্রশমন করতে পারবে না। ওকে, আর উভধর্মী মানে কি বলতো, দুইজনকেই প্রশমন করতে পারে। কে কে আছে দেখো, বেরিলিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলো দেখতে পারো। পার অক্সাইড মানে কি, যেখানে অক্সিজেনের জার্মান কত -1, নর্মালি কত হওয়া উচিত ছিল, এখানে এই সবগুলাই কিন্তু অক্সিজেনের জার্মান কত আসে, -2 আসে, বাট এখানে কত আসবে, -1। সোডিয়াম পার অক্সাইড, বেরিয়াম পার অক্সাইড দেখতে পারো। পলি অক্সাইড, তাহলে এখানে খেয়াল করে দেখো, জাস্ট এক্সাম্পল গুলো পড়লেই হবে। নর্মাল অক্সাইডের থেকে বেশি সংখ্যক অক্সিজেন এখানে থাকবে। আচ্ছা, এগুলো দেখতে পারো, সমস্যা নেই। সাব অক্সাইড দেখো, কম সংখ্যক অক্সিজেন থাকবে। পলি অক্সাইডে বেশি সংখ্যক অক্সিজেন, নর্মাল অক্সাইডের তুলনায় বেশি সংখ্যক অক্সিজেন, আর সাব অক্সাইডে কম সংখ্যক অক্সিজেন, জানলেই হবে। সুপার অক্সাইডের মধ্যে অক্সিজেনের জার্মান মানটা কত আসে, -1/2। দেখো যে পটাশিয়াম সুপার অক্সাইড। আর যুগ্ম বা মিশ্র অক্সাইড মানে কি, একাধিক ধরনের অক্সাইডের মিক্সচার, তাই তো। দেখো এখানে আমাদের কি আছে, ফেরিক অক্সাইড মানে Fe3O4, এটা কি হয়ে তৈরি হয়েছে জানো, ফেরাস অক্সাইড এবং ফেরিক অক্সাইডের মিক্সচারে তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আয়রন 2,3 অক্সাইড। এটাকে আমি বলতে পারি আয়রন 2,3 অক্সাইড, কারণ এখানে আয়রনের 2+, আয়রন 3+, দুইটার মিক্সচার আছে। ঠিক এখানেও তুমি একই রকম কথা বলতে পারো, লেড 2,3 অক্সাইড, এখানে হচ্ছে প্লাম্বাস অক্সাইড এবং প্লাম্বিক অক্সাইডের মিক্সচার আছে। ওকে, প্লাম্বাস অক্সাইড, প্লাম্বিক অক্সাইডের মিক্সচার আছে। ওকে, ঠিক এখানেও একই কথা, ম্যাঙ্গানাস অক্সাইড, ম্যাঙ্গানিক অক্সাইড, পারা যাবে। দেখি আমরা এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাই তো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, কোন গ্রুপের মৌল, দ্বিতীয় গ্রুপের মৌল, তাই তো, দ্বিতীয় গ্রুপের মৌল। তাহলে দেখো CDE সব বাদ। আচ্ছা, কি ধরনের অক্সাইড তৈরি করবে, এরা সবাই কি বলতো, ধাতু না, এরা সবাই কিন্তু আমাদের মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। ওকে, সবাই কিন্তু এখানে মৃৎক্ষার ধাতু। তাহলে ধাতুগুলা কি করবে, অবশ্যই ক্ষারীয় অক্সাইড তৈরি করবে বা ক্ষারকীয় অক্সাইড তৈরি করে। তাহলে এখন উত্তর কি হবে, অপশন বি। আচ্ছা, পানির সাথে বিক্রিয়ায় কোনটি সর্বাধিক অম্লীয় দ্রবণ তৈরি করবে? মনে রাখবো, অম্লীয় অক্সাইড গুলো, মনে রাখি, অম্লীয় অক্সাইড গুলো, অম্লীয় অক্সাইড গুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে অম্লীয় দ্রবণ তৈরি করতে পারে। হ্যাঁ, অম্লীয় দ্রবণ তৈরি করতে পারে। এখন যে যত সবল অ্যাসিড তৈরি করবে, সবল অম্ল তৈরি করবে, সেই অম্লীয় অক্সাইডের সবলতা তত বেশি। ওকে, আমি এখানে কি করব, পানি যোগ করে দেখব কোনটা কত বেশি অম্লীয় হয়। এভাবে আমরা দেখবো আর কি। কার্বন মনোক্সাইড তো আমাদের প্রশম দ্রবণ, তাই না, প্রশম অক্সাইড, তাহলে কোনো রকম ভাবে সে অম্লীয় দ্রবণ তৈরি করবে না। আচ্ছা, বাদ দিলাম। কার্বন ডাই অক্সাইড, তাকে যদি আমি পানির সাথে মিশাই তাহলে কি পাবো, আমি কার্বনিক অ্যাসিড পাবো, তাই তো। সিলিকন ডাইঅক্সাইডকে পানির সাথে মিশালে আমি কি পাবো, সিলিসিক অ্যাসিড পাবো। P2O5 পানির সাথে মিশালে আমি কি পাবো বলতো, ফসফরিক অ্যাসিড পাবো, H3PO4। P2O3 কে মিশালে ফসফরাস পাওয়া যায়, ফসফরাস অ্যাসিড, H3PO3। আর P2O5 কে মিশালে H3PO4। এবার আমি দেখবো এই অ্যাসিডগুলোর মধ্যে কোনটা সবল কোনটা দুর্বল। জারণ মান দিয়ে হিসাব করি, এটা আসবে কত, 3 × 6, 6 থেকে 2 বাদ দাও, 4+, তাই তো। এটা কত আসে বলতো, +4 আসে কি, অথবা 4+। 3 × 6, 6 থেকে 2 বাদ দাও, তাই না, তাহলে এটাও কিন্তু +4 আসে। এখানে দেখো 4 × 8, 8 থেকে 3 বাদ দাও, তাহলে +5। কোনটা বেশি আসলো, এইটা, তাই তো। তাহলে ওর যেহেতু সবলতা বাকি দুটা থেকে বেশি, তাহলে এই অক্সাইডটার অম্লধর্ম, অম্লীয় দ্রবণ তৈরি করার টেন্ডেন্সিও বা ক্ষমতাটাও বেশি। ওকে, বোঝা গেল। কোনটি উভধর্মী অক্সাইড বলো তো, আমরা কি দেখছিলাম বলো, কোনো পানি নাই, তাই না, না সরি, ওটা তো আমরা নিরপেক্ষ অক্সাইড দেখছিলাম। আচ্ছা, উভধর্মী অক্সাইডের মধ্যে কি দেখো, কার্বন ডাই অক্সাইড আমাদের অম্লধর্মী, তাই না, কার্বনিক অ্যাসিড তৈরি করে। নাইট্রোজেন ডাই অক্সাইড, এটাকে দেখছিলাম না, এটাও কিন্তু অম্লধর্মী দেখছিলাম। বোরন অক্সাইড, এটাও কিন্তু অম্লধর্মী দেখছিলাম, তাই তো। তাহলে এখানে কিন্তু নান অফ দা অ্যাবভ হবে। ঠিক আছে, দেখার চেষ্টা করি তো আমাদের উভধর্মীর মধ্যে কি কেউ আছে, উভধর্মীর মধ্যে কিন্তু কেউ নাই, তাই তো, রাইট। আচ্ছা, NO2 দেখছো অম্লীয়, CO2 NO2 অম্লীয়। আর কে কে ছিল বলতো এখানে, আর ছিল হচ্ছে আমাদের B2O3, B2O3 তে হচ্ছে এখানে ইনক্লুডেড। ওকে, বোঝা গেল, পারা যাবে।
আচ্ছা, কোনটি নিরপেক্ষ অক্সাইড, তাই তো? কোনটি নিরপেক্ষ অক্সাইড? নিরপেক্ষ আমরা কি দেখছিলাম? কোনো পানি নাই, তাই তো? কোথায় জানি নিরপেক্ষ অক্সাইড, তাই তো? কোনো পানি নাই, এরকম দিচ্ছি। দেখি তো এটার মধ্যে কি আছে নাকি আদৌ। এরকম তো কেউই নাই না, এরকম কেউই নাই। দেখো, ক্ষারের অক্সাইড, ধাতুর অক্সাইড মানে ক্ষারীয়, ধাতুর অক্সাইড মানে ক্ষারীয়। আর এটা আমরা কি দেখছিলাম মূলত? এটা কিন্তু আমরা দেখছি হচ্ছে উভধর্মী অক্সাইডের মধ্যে, উভধর্মী অক্সাইডের মধ্যে দেখছি। তাহলে এখানে কিন্তু কেউ নিরপেক্ষ না, প্রশম না, তাহলে নন অফ দ্য অ্যাবভ হবে উত্তর। তাহলে ভাইয়া আজকে লেকচার এই পর্যন্ত ছিল। আশা করি তোমরা পরগুলো বুঝতে পারছো। এর পরের টপিকগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে তোমাদের দিয়ে দিব। ততদিন তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।